দুঃখিত বন্ধুরা, আমাদের যে সময়টা বলেছিলাম একটু দেরি হয়ে গেল আসতে, কিছু টেকনিক্যাল সমস্যার কারণে। আপনাদের স্বাগত জানাই যারা আমাদের এই মুহূর্তে আলোচনাটি শুনবেন বা আছেন আমাদের সঙ্গে, এবং পরবর্তীতেও আমাদের অফলাইনে যারা আলোচনাটি শুনবেন তাদের সকলকে স্বাগত জানাই। আজ আমি যেটি আগেই ঘোষণা দিয়েছি ফেসবুকে, আমার সঙ্গে আছেন বাংলাদেশি আমেরিকান একাডেমিক, লেখক, অনুবাদক ডক্টর ফায়জা হাসানাত, ইউনিভার্সিটি অফ সেন্ট্রাল ফ্লোরিডার সাহিত্যের অধ্যাপক তিনি। তার ইংরেজি অনুবাদে যদি আমরা একটু পরিচিতিটা দিয়ে আমরা আমাদের আমন্ত্রিত অতিথিকে স্ক্রিনে আনবো। তিনি তার এপ্রিল পাবলিশার্স থেকে প্রকাশিত হয়েছে নবাব ফয়জুন নেসা চৌধুরীর রূপজাল্লা। তিনি চর্যাপদ, নীলিমা ইব্রাহিমের আমি বীরঙ্গনা বলছি, সুফিয়া কামালের ৭১-এর ডায়েরি, যেটি অনুবাদ শেষ করেছেন মাত্রই। নিজেও সৃজনশীল লেখক, আমি ইতিমধ্যে জানিয়েছি বা আপনারা জানেন। তার একটি ছোট গল্পের সংকলন প্রকাশিত হয়েছে, দ্য বার্ড ক্যাচার অ্যান্ড আদার স্টোরিজ, আমেরিকা থেকে জেডিড আইভিস প্রেস প্রকাশ করেছে। আমরা অনেক কিছু নিয়ে কথা বলবো। তার আগে আমি আজকে যিনি আমন্ত্রিত অতিথি তাকে আমি স্বাগত জানাচ্ছি আমাদের এই আলোচনা পর্বে। ডক্টর ফায়জা হাসানাত আপা, কেমন আছেন? হাই মুজাফর, ভালো আছি, তুমি ভালো আছো? হ্যাঁ, এই এখন করোনার মধ্যে যা মানে যতটুকু ভালো থাকা যায় আসলে। আপনাদের ওখানে কি অবস্থা আপা এখন, সিচুয়েশন ওভার দেয়ার? আমাদের আমরা তো ফ্লোরিডা, আমরা তো ট্রাম্প স্টেট না, ট্রাম্পের দ্বিতীয় বাড়ি। তো আমাদের এখন স্পাইক নিউজে দেখলাম যে আমরা এখন লিড দিচ্ছি আর কি। সো এই সময় বাড়ছে, কিন্তু চলছে, জীবন তো চলে না, জীবন চলছে। ট্রাম্পের ভয়ে তো একটু কম যাওয়ার কথা করোনা। ট্রাম্প নিজে হয়তো বা অ্যান্টিবডি, কে জানে। তো রাজনৈতিক আলোচনায় না যাই। তোমরা কেমন আছো বলো? আমরা মোটামুটি ভালো আছি আপা, কিন্তু মানে as you know the situation right here is not favor at all. কিন্তু আমাদের তো জীবন, লাইফ কন্টিনিউস, তো আমাদের তো কোনো না কোনো ভাবে কাজ করছি বা টাইমটাকে আসলে আমরা কোনোভাবে পার করছি, ইন সেন্স বলা যায়। হ্যাঁ, তো আমি আসলে এই সিচুয়েশনে আমরা চাচ্ছি যে এই যে ক্রাইসিস গুলো যাচ্ছে এগুলো থেকে একটু দূরে থেকে আমরা আমাদের যে যার কাজে আছে সেইগুলোতে একটু ফোকাস থাকতে। তো সেই জন্য আলোচনায় আসা, আপনাকে আমন্ত্রণ জানানো যে আমাদের অনেক ফ্রেন্ড এখানে আছেন যারা আপনার সাহিত্যের বিভিন্ন বিষয় নিয়ে জানতে চান, করতে চান। তো আমি প্রথমে আপনার কাছে জানতে চাইবো, এটা আমার পার্সোনাল খুব জিজ্ঞাসা যে আপনার ইউ হ্যাভ সো ম্যানি ইন্টারেস্ট, কিন্তু সেটা আমরা যাব। তার আগে আমি জানতে চাচ্ছি যে আপনার যদি একেবারেই হয় না যে অল্প বয়সে লেখা কবিতা বা গল্প, একটা ওই জার্নিটা আসলে শুরু হয়েছিল কখন? আচ্ছা, আমি আগে প্রথমেই মানে ক্ষমা চেয়ে নিচ্ছি, আমি কিন্তু আসলে এমন কোনো বিশাল কিছু না, আমাকে নিয়ে জানার সম্ভবত কিছু নাই, একদম সোজা সোজা মলাটের বই। আর লেখালেখির কথা যদি বলি মুজাফর, আমি আমি কখনো ছোটবেলায় আসলে ওরকম লিখি নাই। যদি বলো, তুমি শুনতে পাচ্ছ তো আমাকে, তাই না? শোনা যাচ্ছে? হ্যাঁ, আচ্ছা। তো কবিতা লিখি নাই কখনো, ওইটা আমার অক্ষমতা, আমি কবিতা পারি না। আর গল্প বলো, সাহিত্য জিনিস বলো, আমি আসলে দেশে থাকতে লিখতাম না, পড়তাম। ছোট ছিলাম তো, বাংলাদেশে যখন আমি ছিলাম, ইনফ্যাক্ট তখন আমি অনেক ছোট ছিলাম, তুমি এখন যত বড় তার চেয়েও ছোট ছিলাম। তো তো ঢাকা ইউনিভার্সিটিতে ইংরেজি ডিপার্টমেন্টে পড়া শেষ করে MA হওয়ার সাথে সাথে ওখানে জয়েন করেছিলাম শিক্ষকতা করতে। ওটাই আসলে আমার আদি অকৃত্রিম পেশা আর কি। তারপর শিখেছি, আমার শিক্ষকরা ছিলেন, তোমরা তো সবাইকে জানোই, স্যার ছিলেন, মঞ্জুর স্যার, ফখরুল স্যার, কায়সার স্যার, ওদের কাছে শিখেছি। নিয়াজ আপা, ফেরদৌস আজিম, অনেক, হোসনিয়ার হক, কাশীনাথ স্যার, শওকত স্যার, কার কথা বলবো কে বাদ পড়ে যাবে, খান সাবার মুর্শেদ, হাসান হক স্যার, মানে সবাই, তুমি যতজনকে ইমাজিন করতে পারো তাদের কাছে শিখেছি। এবং তারপরে আমার সৌভাগ্য হয়েছে সেই সময় তাদের কলিগ হওয়ার, তখনও শিখেছি। আমি এখনো আসলে শিখছি, আমি এমন কিছু কিন্তু লিখি নাই। আর তারপর যখন এখানে মাস্টার্স করতে আসলাম, সেই মানে ওখানে ঢাকা ইউনিভার্সিটিতে পড়ানোর সময় মাস্টার্স করতে এসে আমার বাংলাদেশে তো শেখা
আমরা মানে বাংলাদেশের সিলেবাসের মতো পড়েছি, ইংরেজি সাহিত্য পড়ছি, কিন্তু এখানে আমি মাস্টার্স করতে এসে আমি আসলে 18th সেঞ্চুরি লিটারেচার এন্ড ফিলসফির উপর একটা থিসিস লিখে ফেলেছিলাম মাস্টার্সে। তখন আমার ওই ফিলসফিতে একটা ইন্টারেস্ট আসলো। তারপরে তো আবার ফেরত গেলাম দেশে, আবার ঢাকা ইউনিভার্সিটিতে পড়ালাম কিছুদিন, তারপর আবার পিএইচডি করতে চলে আসলাম। আর এই সময়ের ভিতরে কিন্তু আমি লিখছি না, আমি আমি শিখছি। আমি আমি আসলে বাংলা অবজারভার বলে না, স্পেক্টেটরস আর কি, জীবন জীবন দেখার যে একটা বিষয় আছে, তুমি তো লেখো, তুমি জানো। তো আমার ওই দেখার চোখ বলি কিংবা ইচ্ছাটা বড় বেশি কিংবা পড়ার। তো আমি পড়েছি, বই পড়ছি পড়ছি পড়ছি। তারপরে অনুবাদ যেগুলো হয়েছে, অনুবাদে আসলে আমি তো একাডেমিক মানুষ, যেহেতু পিএইচডি শেষ করলাম, তারপরে ইউনিভার্সিটিতে জয়েন করলাম এখানে। কিন্তু তার আগে যখন পিএইচডি করছিলাম তখনই আসলে আমার যে কমিটিটা ছিল, আমি ভিক্টোরিয়ান লিটারেচারে কাজ করেছি, লিটারেচার অফ দ্য ব্রিটিশ এম্পায়ার। কিন্তু আমার যে পিএইচডি কমিটি ছিল, তারা আমি একটু অংশ অনুবাদ করেছিলাম রূপজালাল থেকে। তো ওটা পরে ওরা খুব উৎসাহিত হয়েছিল, যে তারা জানতে চায় মুসলিম উইমেনস রাইটিং এন্ড হোয়াট নট। সো ওই আমার একটু একটু করে অনুবাদে যাওয়া একাডেমিক কারণে, কিন্তু যে আমার আসলে এভাবে বলি সহজে, কম কথায় তো বলা যায় না, শিক্ষকরা বেশি কথা বলে জানোই। তো কম কথায় বলতে গেলে শুনতেই বসা, আপনি কম কথায় বলতে গেলে এরকম বলতে হয়, আমার অনুবাদ বলি বা আমার এই যে সো কল্ড গল্প বা যা লেখা, ওগুলা কিন্তু যে পারপাস থেকে এসছে বা শুরু করেছি, সেটা হলো বাংলাদেশকে আন্তর্জাতিক যে অঙ্গন সেখানে প্রবেশ করানো, রাইট? যেমন ধরো আমি যখন এখানে পড়েছি, আমাদের তো এখানে অনেক ক্লাস নিতে হচ্ছে, ওয়ার্ল্ড লিটারেচার নিতে হয়, নট অ্যান্থোলজি 1, 2, ওখানে সমস্ত পৃথিবীর তাবৎ লেখাগুলো থাকছে। তো যখন সাউথ এশিয়ার সেকশন গুলো আসতো, তখন দেখতাম যে ওখানে ইন্ডিয়া থেকে লেখক আসছে, অবশ্যই রুশদি আছেন, তারপরে ঝুম্পা লাহিড়ী বলো, ভারতী মুখার্জি বলো, রাইট? ওদের নামগুলো আসছে। তারপরে চট করে শ্রীলঙ্কার একজন হানিফ কুরেশি বা ওরকম একজন দুজনে চলে যাচ্ছে, বাট বাংলাদেশের কোনো জায়গা নাই, রাইট? তো ওই জায়গাটা আমাকে খুব পীড়া দিত, যে আমাদের দেশ তো আসলে সবাই লেখে, সবাই জানে, সবাই পড়ে, এটা একটা বিশাল সাহিত্যিক অঙ্গন কিন্তু, তাই না? আমি এখন এখান থেকে যখন দেখছি যে সবাই ভেরি ক্রিয়েটিভ অ্যান্ড ইমাজিনেটিভ। ওরকম একটা দেশের শিক্ষাঙ্গনে বলো, একাডেমিতে বলো, তাদের কোনো রিপ্রেজেন্টেশন নাই, রাইট? তো ওইটা আমাকে পীড়া দিত। তখন আমি ছাত্র ছিলাম, বললাম ছোট ছিলাম, স্বপ্ন থাকে। তখন ভেবেছিলাম যে আমি যদি কখনো কোনো বই লিখি, ধরো গল্পের বই লিখি বা কিছু একটা লিখি, দ্যাট উইল মেক অ্যান এন্ট্রি ইনটু দিস অ্যান্থোলজিস, যে আমেরিকার ইউনিভার্সিটি গুলোতে বাংলাদেশকে পড়ানো হবে এমন বই আমি লিখবো, তার আগে লিখবো না। তো এই ভাবনা আমার মাথায় শুরু হয়েছিল ধরো লাইক 96 হবে, 1996। বার্ডক্যাচারটা আমি লিখেছি 2018-তে, কিন্তু বার্ডক্যাচারের যে গল্পগুলো, ওগুলো আমি লিখেছি ধরো 2007 থেকে নিয়ে 2018-এর ভিতরে সময়টায়। আমি আরো অনেকগুলো গল্পই লিখেছি, কিন্তু ওই 8টা গল্প আমি একদম স্পেসিফিক্যালি বেছে ওখানে এনেছি, যাতে করে বাংলাদেশের বিভিন্ন ইস্যুগুলোকে ওখানে আনা যায় এবং বইটা জায়গা পায়, স্থান করে নেয়, রাইট? তো 2018-র নভেম্বর মাসে বইটা বেরোলো। তো 2019-এর স্প্রিং সেমেস্টার থেকে কিন্তু ওটা ধরো আমার ইউনিভার্সিটিতে পড়ানো শুরু হয়ে গেল, অ্যাডভান্স ফেমিনিস্ট ফিকশন রাইটিং ক্লাসে, থিওরি ক্লাসে, জেন্ডার স্টাডিজ ক্লাসে, উইমেন রাইটিং, এবং ওর ওখানে একটা গল্প আছে, When Our Fathers Die, ওটা ওয়ার্ল্ড লিটারেচার অ্যান্থোলজিতে জায়গা পেল এই বছর। তো আমার ওই যে পারপাসটা, ওটা সার্ভ হলো। আমি বলতে চাচ্ছি যে আমি একটা পারপাস ওরিয়েন্টেড রাইটার, আমি হেন ভাবে লিখতে পারি না। আমি যদি একটা কিছু লিখতে শুরু করি, আমার জানতে হয়, তুমি পথ চলবে, তোমার তো জানতে হবে না পথের শেষে কি আছে, মানে অকারণে ঘুরে বেড়াবো আর আমাকে একটা কপাল কুণ্ডলতে এসে বলবে না পথিক তুমি পথ হারাইয়াছো, রাইট? সো আমার পথ আমারই খুঁজে নিতে হবে, রাইট? কারণ আমি নিজেই হয়তো বা কপাল কুণ্ডলকে জানে, তো কাপালিকের পথ খোঁজা, বাট এনিওয়ে অন্যদিকে যাচ্ছি। তো আমি ওই পথটাকে ঠিক করে নিই, সেই মতন করে যাত্রা করতে পছন্দ করতাম। হয়তো ওটা আমার উইয়ার্ডনেস বলতে পারো, পাগলামি বলতে পারো, বা সেভাবে আমার লেখাটা শুরু। কিন্তু ছোটবেলায় আমি লিখি নাই, পড়েছি। কিন্তু আপা, যদি আমরা তো আপনার ছোট গল্প নিয়ে আরো কথা বলবো, কিন্তু
আপনি একটা পরিকল্পনা করে ফিকশনের দিকে গেলেন, রাইট? সেটা শুনলাম। কিন্তু আপনার আরো যে ইন্টারেস্ট যদি বলি, যে জেন্ডার স্টাডিজ, কালচারাল স্টাডিজ, তারপর পোস্ট কলোনিয়াল থিওরি, ডায়াসপোরা, সাউথ এশিয়ান ডায়াসপোরা স্পেশালি, ব্রিটিশ নভেল, আমি বলছি এগুলো তো আসলে একাডেমিক একটা লার্নিং হতে পারে, যে এক পার্ট অফ ইউর একাডেমিক স্টাডিজ। কিন্তু আদার দেন দ্যাট আমি যেটা দেখি যে আপনার যদি প্রথম থেকে অনুবাদের দিকে একটু যাই, টেক্সট সিলেকশন দেখে বুঝতে পারি যে আপনার যে এই স্টাডি গুলো, আপনার ব্যক্তিগত ফ্যাসিনেশন আছে, ফেমিনিস্ট স্টাডি বলি, সেটা আপনার ক্রিয়েটিভ রাইটিং এর প্রভাবটা আছে। আমি বলছি এই ইন্টারেস্টটা গ্রো করলো কিভাবে, এই যে এই কালচারাল স্টাডিজ, ট্রান্সলেশন স্টাডিজ, তারপর আবার সাউথ এশিয়ান, অনেকগুলো ফিল্ড কিন্তু। এটা ঠিক। তুমি এত কঠিন প্রশ্ন কেন করো? সবাইকে করো নাকি আমাকে করতে খালি? আপনি তো আপনাকে পৃথিবীর সবচেয়ে কঠিন প্রশ্নগুলো করা উচিত। আমার তো ওই প্রশ্নগুলো নাই স্টকে। আমার আসলে জিনিসটা যেটা হলো, হয়তো ওটাকে বলে না কনসিয়াস মাইন্ড, পড়ার ব্যাপারে একটা কিরকম জিনিসটা, তুমি যদি লিখতে চাও তার আগে কিন্তু তোমার অনেক পড়তে হবে, তাই না? তুমি যদি পড়ে শেখ না, দেয়ার হ্যাজ টু বি আ পয়েন্ট যখন তোমার মনে হবে যে আমি এখন যথেষ্ট পথ হেঁটেছি, এখন আমি একটা নতুন পথ বানাতে পারবো, রাইট? সো আমি তো ওই পথটা বানানোর জন্যই হাঁটছিলাম। তো ওই পথটা বানানোর জন্য, তাই না, আমার অনেক কাঠ খড় বলো, ইট বলো, সুরকি বলো, চুন বলো, যা লাগে পথ বানাতে, সবকিছু দেখতে হয়েছে, বুঝতে হয়েছে। তো ওই সময় আমি জানতে গেছি, বলে না পথে নুড়ি কুড়াতে গেছি। তো ওরকম গেছে। আমার আসলে একটা জিনিস হলো, আমি দেশে থাকতে তো বুঝতাম না, ইন দ্য সেন্স যে এখন ছোট ছিলাম, আরেক হলো আমাদের সময় তোমাদের সময় এসে গেছে এখন। আগে যখন মানুষ বলতো আমাদের সময় এমন ছিল, তখন ভাবতাম ওই সময়টা কিরকম। তো এখন আমি ওরকম বলছি যে আমাদের সময় কিরকম ছিল, যে আমরা তো ওরকম থিওরি বই ছিল না, রাইট? বাংলাদেশে বলো, বই ছিল না, জানার সম্ভাবনা খুব কম ছিল। আমি যখন মাস্টার্স করতে আসলাম, দুজন মানুষ আমাকে নিয়ে খুব চিন্তা পড়ে গেছিলেন। আমি প্রকাশ্যে বলি, যদিও আমি জানি ফেসবুকের এখানে পাবলিকলি অনেক কিছু বলা ঠিক না, তবু বলছি। দুজন মানুষ আমাকে নিয়ে চিন্তা পড়ে গেছিলেন। একজন ছিলেন ডক্টর সৈয়দ মনজুরুল ইসলাম। উনি আমাকে বলেছিলেন যে ফাইজা, তুমি যাচ্ছ, তুমি ওখানে তো শাড়ি পরতে পারবে না। আমার খুব শাড়ি ফ্যাসিনেশন। তো উনি আমাকে নিয়ে, তারপর উনি বলেছিলেন যে, উনি আমার বাবার মতন, উনি আমাকে বলেছিলেন যে কদিন পর না তোমার অভ্যাস হয়ে যাবে। ওই অভ্যাস হয়ে যাওয়াটা আমার জন্য খুব একটা ভয় ছিল, আর ভেবেছি কোনোদিনও হবে না। আর আরেকজন মানুষ যিনি আমাকে, ডক্টর ফখরুল আলম, উনি ওরকম, উনি কিরকম তোমরা জানোই। উনি আমার হাতে একটা থিওরি বই ধরিয়েছিলেন, ডেভিড লজের ইন্ট্রোডাকশন টু থিওরি। বলেছিলেন যে আমরা তো এখানে থিওরি ওরকম পড়াই না, তোমার কাজে লাগবে, তুমি এই বইটা নাও। ওই যে হাতে ধরে জ্ঞান দেওয়া না, আর ওই যে ওই কি বলে সেটাকে, বাংলা মনে আসছে না, মানে তোমাকে কমফোর্ট দেয় যে তুমি যাচ্ছ, ঠিক আছে, তুমি পারবে, শাড়ি নাই তাতে কি হয়েছে, ওদের কাপড় চোপড় কমফোর্টেবল। এই যে কমফোর্ট আর এই যে মেন্টরিংটা, তাই না, যে আমাকে বই হাতে তুলে দিল, আমাকে আশ্বাস দিল যে তুমি করতে পারবে। আমার প্রশ্নটা কি ছিল আমি ভুলে গেছি, আমাকে মনে করে দিও। কিছু থিওরিতে আসলে আপনার আগ্রহ, থিওরিতে অনেকগুলো ব্রাঞ্চ, ইন্টার রিলেটেড অনেকগুলো ব্রাঞ্চে আপনার কাজ। ওই যে আমি হাতে নিলাম ডেভিড লজের বইটা, ওই আমার থিওরিতে আমার যে কি বলবো স্টেপ ইনটু দ্য থিওরিটিক্যাল ওয়ার্ল্ড, ওটা কিন্তু ফখরুল আলম স্যারের হাত ধরে। উনি হয়তো এখন শুনলে উনি ব্লাশ করবেন, বাট এনিওয়ে। তো তারপরে থেকে কি হলো জানো, পড়ছি, তারপর ধরো মানে এসে পড়ছি, এত কিছু কোনোদিন পড়িনি। একটা বই পড়ে সেখান থেকে 100টা বইয়ের নাম এসে যায়, আমি সেই 100টা বই পড়ি, আবার ফুটনোটে দেখি আবার 1000টা বই, সেই 1000টা বই পড়ি, সো ওরকম একটা থেকে পড়তে 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 এমন হয়ে গেল যে পড়ার মতন মজা আর কিছুতে পেলাম না। থাকে না, এক একটা মানুষের এক একটা অবসেশন থাকে, আমার অবসেশন পড়া। তো ওই সময় যেটা হলো যে আমি যে থিওরিগুলো পড়ছি, সেখান থেকে মানে কনসিয়াস রিডার যদি তুমি হও, তুমি তো মানে যে ফুকো যেটাকে বলেছে না, যে হিস্ট্রি ইজ ফিকশন, বা হিস্ট্রি or the truth is created, like, right, history is not linear, it's teleological, যে মানুষ যে লিখবে তার পার্সপেক্টিভ থেকে লিখবে। তো সেটাই যদি হয়, তাহলে আমার পার্সপেক্টিভ থেকে ইতিহাসটা কে লিখেছে? আমি একটা সাউথ এশিয়ান মেয়ে, আমি বাংলাদেশ থেকে এসেছি, আমি এখানে পড়ছি, আমার তো কোনো প্রেজেন্স নাই, আমি তো ইনভিজিবল ওম্যান, রাইট? আমি এক্সিস্ট করি না। তো যে পৃথিবীটা আমাকে দেখতে যাবে, সেই পৃথিবীতে আমাকে আগে দাঁড়াতে হলে আগে তাদের মতন করে দাঁড়াতে হবে, তারপরে তো আমি আমার এক্সিস্টেন্সটাকে প্রমাণ করবো, রাইট? ওই যে ভাবা বলেছে অ্যাম্বিভ্যালেন্স এন্ড হাইব্রিডিটির কথা।
তো আমার ওই পরিস্থিতিতে ওদের সামনে আমি আগে দাঁড়াবো, তারপরে তো আমি আমার দেশকে দাঁড়া করাবো, রাইট? তুমি যখন কোথাও তোমাকে আনতে চাও, আগে তো তুমি তাদের জ্ঞানের সমান না হও, অ্যাটলিস্ট মিরর করতে পারো, মিমিক্রি যেটা। সেই কারণে আসলে বিভিন্ন বিষয় পড়তে পড়তে এমন হয়ে গেল যে আমি আসলে ফিলসফি পড়তে খুব পছন্দ করি, তো তার সাথে থিওরিটাও এসে গেল। আর জেন্ডার স্টাডিজ বিষয়টা পড়িয়েছিও অনেক। থিওরিতে আমার স্পেশালিটি বলবো না, ফোর্টে, আমি থিওরি ক্লাসেস বেশি পড়াই আর কি। তো সেখান থেকেই আমার ইন্টারেস্ট গুলো গ্রো করলো। সিন্স আমি জেন্ডার থিওরি পড়াচ্ছি, আমার ইতিহাসের উপরে ইন্টারেস্ট আসলো। ইতিহাস মানে কি বলবো, এই এই আজকের বর্তমানটা তো ভবিষ্যতের ইতিহাস, তাই না? তো এই যে এই ভবিষ্যতের ইতিহাস যদি আমার হাতে থাকে, সেটাকে তো আমার বানাতে হলে সেই পরিমাণ, সেই জায়গা থেকে আমাকে বানাতে হবে। এরপরে প্রশ্ন আসবে, আমি কার মতন করে ইতিহাসটা বানাবো? আমি কি পুরুষদের মতন করে বানাবো, নাকি আমি আমার মতন করে বানাবো? দেয়ার ইজ এ ডিফারেন্স। এই প্রসঙ্গে পরে আসছি। সো আমি ওই যে আমার আমার ভয়েস, আমার অস্তিত্ব, আমার আমার জানা, সেটাকে কি বলবো, কমপ্লিট করতে হয়তো পড়তে পড়তে এতদূর এসেছি। কি করেছি জানি না, বাট পড়েছি। কিন্তু একটা বইয়ের নাম জিজ্ঞেস করলে বা তোমাদের লাগলে রেফারেন্স বলতে পারবে, এর বাইরে আমি কিছু জানি না আসলে। দ্যাটস অল। না আপা, আপনি যে কথাটা বললেন একটু আগে, যে ওখানে একটা আইডেন্টিটি তৈরি করা ফার্স্ট, সে বাংলাদেশি আইডেন্টিটি, দেন আপনি বাংলাদেশি স্টোরি বা বাংলাদেশি কনটেক্সটে কিছু বলতে পারেন, আগে আইডেন্টিটিটা ক্রিয়েট করা। আমি বলছি বাংলাদেশ স্বাধীন হয়েছে 71 সালে, সেই হিসেবে আমাদের এই নেক্সট ইয়ার আমরা 50 বছর উদযাপন করব। কিন্তু বাংলাদেশ বলতে যদি বলছি, সেটা আরো আগে যদি যায়, আমাদের যারা কাজ করেছেন, যাদের আপনি শিক্ষক হিসেবে পেয়েছেন, তারা 50s বা 60s থেকে কাজ করেছেন। আমি বলতে চাচ্ছি যে আসলে এত বছর পরও, এই যে 47 বা 51 সালে দেশ ভাগ হলো 47-এ, তারপর আমাদের আনপেজ শুরু হলো, এত বছর পরও আমাদের আসলে ইন্টারন্যাশনাল আইডেন্টিটির জায়গায় আমরা একটা জায়গা তৈরি করতে কেন পারলাম না? মানে যেটা আপনার জন্য হয়তো সুবিধা হতো, যে আমাদের অলরেডি একটা একটা আইডেন্টিটি আছে, যেটা ইন্ডিয়ার আছে। ফলে ইন্ডিয়ার এখন যখন নতুন কেউ লিখতে যাচ্ছে, তার নতুন করে আইডেন্টিটি ইন্ডিয়ান নেস তৈরি করতে হচ্ছে না লিটারারি ওয়ার্ল্ডে, ইট ইজ অলরেডি দেয়ার। আমাদের এই পিছিয়ে যাওয়ার কারণটা আসলে কি? মানে আমরা কেন এখন পর্যন্ত খুব বিগ ভয়েস পেলাম না কমার্শিয়াল মার্কেটে সাহিত্যের? এখানে বললাম না, তুমি অনেক কঠিন কঠিন প্রশ্ন করে ফেলো খুব ঠান্ডা মাথায়। আচ্ছা, এখন এখানে থেকে আমি কয়েকটা জিনিস তুলে নেই। একটা হলো, আমি তো খুব পজিটিভ মানুষ, আমি বলবো না যে বাংলাদেশ কিছু করছে না, বা অনেকে লিখছে, বাংলাদেশে অনেক ভালো ভালো লেখক আছে। না হলে মানে চিন্তা করো, অতটুকু একটা দেশ কি করে স্বাধীন হতে পারে? কিছুই নাই, যার কোনো কিছুই নাই, তাই না? সো শূন্য থেকে স্বয়ম্ভু হয়েছে একটা দেশ, সেখানে সবকিছুই সম্ভব। সবাই লিখবে, তোমরা লিখবে, আরো আসবে, ছোটরা আসবে, সমসাময়িক অনেকে লিখছে, কাজে লেখাটা সমস্যা না, হবে, অবশ্যই হবে, জায়গা হবে। দ্বিতীয় কথায় আসি, তুমি ইন্ডিয়ান নেসের কথায় আসলে, কারো একটা প্রভু থাকে না, ছায়া, একটা গাছের ছায়া তো অনেক বড়, বড় গাছের ছায়া ছোট গাছ বাঁচতে অনেক কষ্ট না? সো দেখো, ইন্ডিয়ান লিটারেচারের কথাই বলি, তারা কলোনিয়াল যে পাওয়ার থেকে বেরিয়ে এসে তারা তাদের সাহিত্যটাকে তৈরি করেছে, দাঁড়িয়েছে না? আমরা তো তারপর আরো দুটো ছায়া আমাদের ছাড়াতে হয়েছে। আমরা ইন্ডিয়ার ছায়া ছাড়লাম, আমরা পাকিস্তানের ছায়া ছাড়লাম, তাই না? তারপরে আমরা বাংলাদেশে গেলাম। একটা মানুষের যদি এতগুলো ছায়া থাকে, এতগুলো ছায়া ভূতকে তুমি ইউনো you're erasing and eradicating and getting over all these shadow হিস্ট্রি অর হোয়াট হ্যাভ ইউ, সেখান থেকে বেরিয়ে এসে নিজের মতন করে দাঁড়াতে একটু সময় লাগবেই, ঠিক না? দ্বিতীয় কথা হলো, যখন তুমি যখন বাংলাদেশের একজন লেখক যখন বাইরে তার বইটা দিচ্ছে, ফর এক্সাম্পল তুমি যখন তোমার লেখা শর্ট স্টোরিজ বলো বা যে কোনো একটা ফিকশন বলো, তুমি লিখছো, এজেন্ট থাকে তো, আবার তার আগে তো তোমার একটা প্রপোজাল লিখতে হয়। তো সেই যে আমি ইউ হ্যাভ টু পিচ ইয়োরসেলফ। সো সেখানে তোমার বলতে হয় যে হাউ আর ইউ ডিফারেন্ট ফ্রম আদার্স অ্যান্ড হু আর ইউ সিমিলার টু, তাই না? তো ওইখানে তোমার স্ট্যান্ডার্ডটা তো তখন চলে, তার মানে কি তোমার বলতে হবে যে আমি বাংলাদেশ আগে ছিল, ইন্ডিয়ার পার্ট, ইন্ডিয়া থেকে অমুক অমুক লেখক এসছে, তো তারা জানে। তো তখন তোমাকে কিন্তু আইডেন্টিফাই করে বলতে হয় যে আমি অমুকদের সাথে, তো তোমার ঘরানাটা বেছে নিতে হয়। কিন্তু তুমি যদি সেটা বলো, তুমি কি করে নিজের অস্তিত্বটা বানাবে? না, বাংলাদেশের যে লেখা, বাংলাদেশের লেখার শৈলী বা স্টাইল বলো, ওইটাকে তৈরি করতে হবে to create yourself a distinct literary persona in the world market. যদি ওরা ইন্ডিয়া থেকে একজনকে পেয়ে যায়, তুমি যদি তাদেরকে ফলো করেই লেখো, ওই স্টাইলেই লেখো, ওই যে
আমি ওটাকে বলি হচ্ছে ইউনো পোর্সেলাইনের ফর্মুলা, রাইট? ওই যে 3 আঙ্গুলের 1 চিমটি লবণ 1 মুঠ গুড় আর 1 জগ পানি দিয়ে দিলা, তো ওই ফর্মুলাটা পাল্টাতে হবে। ওই ফর্মুলাটা পাল্টিয়ে তুমি তোমার নিজের ফর্মুলাই না হয় বানাও, দেখবে জায়গা হবে তো। অরিজিনালিটি, ব্যক্তিত্ব বলো, ইতিহাস বলো বা অস্তিত্ব, তোমার যে নিজস্বতা, স্বকীয়তা এবং তোমার ইতিহাস তো ইন্ডিভিজুয়াল হিস্ট্রি আমাদের বাংলাদেশে, সেটাকে না হয় আমরা তুলে আনি, অবশ্যই জায়গা হবে। জানতে হবে। আর আর আমার জন্য এগুলো বলা সোজা, আমি আসলে মাফ চেয়ে নিচ্ছি, কারণ আমি তো একটা প্রিভিলেজ পজিশন থেকে বলছি, তাই না? আমার জন্য মনে হবে ও আচ্ছা এটা করো, ওটা করো, ওটা করো, শুনতে হয়তো obnoxious or arrogant, I might sound arrogant, but জিনিসটা মনে হচ্ছে সোজা, বা কিন্তু যে কথাটা আমার জন্য এখন বলা সোজা, সেইটুকু বলার জন্য আমার তো রীতিমতো কি বলবো, I had to crawl, right? হামাগুড়ি দিয়ে, তারপরে একটু একটু করে হাঁটা শিখে, তারপরে দৌড়াতে শিখে, তারপরে তো বসতে হয়েছে না? তো ওটা বাংলাদেশেরও হবে, একসময় জায়গা হয়ে যাবে। তুমি ধরো 5 বছর পরে হয়তো বা ইন্টারভিউ নেবে অনেক বড় বড় বাঙালি লেখকদের, যারা বিশ্বে দরবারে বাংলাদেশকে অনেক জায়গা করে দিয়েছে। যারা আছেন তারা তো আছেনই, আরো আসবেন, এবং তুমি হয়তো তাদের ইন্টারভিউ নিবে, তুমিও চলে আসবে। না, ডেফিনেটলি আমরা প্রত্যাশা করি, কিন্তু একটা বিষয় আমাদের এখানে একটা বিষয় নিয়ে প্রায় প্রশ্ন করে যে ইন্টারন্যাশনালিটি অফ বাংলা লিটারেচার অথবা বাংলাদেশের আন্তর্জাতিক সাহিত্য কোনটা বা কোন প্রেক্ষাপট থেকে। অনেকে যেটা হয় কি, খুব নেটিভ প্লট বা নেটিভ সেটিং, যেটা ভীষণভাবে নেটিভ ল্যাঙ্গুয়েজের দিক দিয়ে, স্ট্রাকচারের দিক দিয়ে, স্টাইলের দিক দিয়ে, তখন অনেক ক্রিটিক বলেন যে এইটা আন্তর্জাতিক প্ল্যাটফর্ম, মানে আন্তর্জাতিকীকরণের সমস্যা, বা এটা আন্তর্জাতিক না, এই প্রশ্নটা আসে। তার মানে বিষয়টা যেটা দাঁড়াচ্ছে যে আন্তর্জাতিক হতে গেলে ভীষণভাবে নেটিভ হতে হবে। আপনি কি সেটাই করতে চাইলেন যে ইন্ডিয়ার ওরকম না? ওরকম না, ধরো কিরকম, তুমি যখন তুমি ফিকশন লিখছো বা যখন তুমি তোমার একটা ম্যানুস্ক্রিপ্ট জমা দিচ্ছ, রাইট? বিভিন্ন ঘর তো আছে না, যেটা হিস্টোরিক্যাল ফিকশন কিনা, লিটারারি ফিকশন কিনা, রোম্যান্স কিনা, ইয়াং অ্যাডাল্ট ফিকশন কিনা, অ্যালিগরিক্যাল ফিকশন কিনা। সো ওই জিনিসগুলো থেকে তোমার আগে জানতে হবে তুমি কি নিয়ে লিখছো, রাইট? তারপরে নেটিভ যেটা হচ্ছে সামথিং অরিজিনাল অর সামথিং নিউ, নট ইন দ্য সেন্স যে একেবারে নিউ, সামথিং হ্যাজ টু বি দেয়ার, যেটা তোমাকে দাঁড়া করাবে যে না আমি রাইট। তো ওটা যখন তুমি করতে যাও, যেমন আমি এখানে ডাইগ্রেস করি, যেমন বাংলাদেশ কথা যদি আমরা ভাবি, একটা ফিকশন বাংলাদেশের এসেছে যদি আমি হাতে নেই, তখন মানে অবধারিতভাবেই আমি ধরে নিব যে ওখানে যুদ্ধের কথা আসবে, ওখানে ফান্ডামেন্টালিজম একটু কিছু আসবে, ওখানে স্ট্রাগল আসবে, ওখানে যে জিনিসগুলো আসবে, মানে আমাদের অনেক হতাশা বলি, আমাদের অনেক ক্রোধ বলি, আমাদের অনেক দুঃখ বলি, ওই জিনিসগুলো যখন আমরা লিখে ফেলি তো ওটা একটা পেসিমিস্টিক লেখা হয়ে যায়, তাই না? তো হ্যাঁ সেটা হবে, অসুবিধা তো নেই, কিন্তু আমরা ওই যে বললাম, ওই যে ওরসেলাইনের ফর্মুলা, সব একই ফর্মুলায় আমাদের তো আসতে হবে না, রাইট? যেমন ধরো কার কথা বলবো, তাহমিমা নাম লিখেছেন ওই যে দ্য গুড মুসলিম, রাইট? তো ওই বিষয় নিয়ে লেখা হয়েছে একটা বই। এখন আমি যদি মনে করি আচ্ছা ওই বইটা খুব সাকসেসফুল হয়েছে, তাহলে আমি ওই একই ফর্মুলাতে একটা বই লিখে পাঠিয়ে দিই ম্যানুস্ক্রিপ্ট, আন্তর্জাতিক বাজারে দাম হয়ে যাবে, রাইট? Already it's there, man. So you don't have to reproduce the same thing. Come up with a new idea, right? তারপরে ধরো মনিকা আলী লিখলো, যেটা যদিও সেটা 9/11 এর পরের ঘটনা থেকে, বা ব্রিক লেন, যদিও সেটা ইউজ করেছে বা সেই মোটিভ থেকে এসছে, বাট তারপরে তুমি যদি আবার সেই একই জিনিসে ফেরত যাও, ইউ আর পুটিং ইয়োরসেলফ, ওই যে সাপ নিজের লেজ নিজে মুখে খেয়ে ফেলে যে রোল করার একটা সিচুয়েশন আছে না, তো তার ভিতরে তুমি আটকে যাচ্ছ। আবার ধরো জিয়া হায়দার রহমানের উপন্যাস এনসাইক্লোপিডিক ফিকশন, যেখানে অ্যাকচুয়ালি it's a kind of a like display of knowledge in a way between East and West and whatnot, right? তো ওই জিনিসগুলো হয়ে গেছে। সো তুমি ডিসিশন নিবা যে তুমি কি নতুন কিছু করতে চাও, নাকি তুমি ওই একই ফর্মুলাতে ফেলে নিজেকে প্রতিষ্ঠিত করতে চাও। সো কমার্শিয়াল কথাটা আমি আসবো। সো হোয়াট ইজ দ্য ডেফিনেশন অফ রাইটিং, হোয়াট ইজ দ্য পারপাস অফ রাইটিং? তুমি কি কমার্শিয়াল রাইটার হতে চাও? তাহলে তো এমন কিছু দরকার নেই, তুমি একটা প্রেমের প্লট করো, কয়েকটা মার্ডার রাখো, কয়েকটা টেরোরিস্ট রাখো, ইউনো, সো কিছু ফান্ডামেন্টালিজম রাখো, একটা কিছু ঢিসুম করে দাও, লেখা হয়ে গেল, রাইট? সো দ্যাট ইজ নট দ্য পারপাস অফ রাইটিং। কমার্শিয়াল রাইটিং ইউ ক্যান জাস্ট ডু লাইক দিস, বাট like pulp fiction bolo, by popular literature bolo, but do they make their like a space একটা ক্লাসের ভিতরে আসতে পারে? অরুন্ধতী রয়ের গড অফ স্মল থিংস এর মতো একটা বই আমরা কেন পারি না? পারবো না, আমাদের কিন্তু আছে,
হয়তো আমাদের সাহস একটু কম বা আমরা ভাবছি হয়ে গেছে, কিন্তু আমরা আমাদের কথা না হয় লিখি, ইন্ডিয়ানরা তো ওদের কথা লিখছে, আমরা আমাদের আমাদের বিষয়গুলো লিখি। আরেকটা বিষয় যদি আসি, হ্যাঁ বলছিলাম তুমি যেরকম বললে, হ্যাঁ যে তুমি তো ছেলেটাকে পড়েছি, সো ছেলেটা যে আসলো সুরুজ, হ্যাঁ সুরুজ আসলো, বা এই যে আইডেন্টিটি ক্রাইসিস, বাংলাদেশের মানুষের যে আইডেন্টিটি ক্রাইসিস, তুমি ওইটা কিন্তু একটা বিষম মানে ইটস এ হিউজ ফ্যাক্টর না, যে আমরা তো ওটাতেই ভুগছি। বাংলাদেশ তো আইডেন্টিটি ক্রাইসিসেই ভুগছে না। তুমি বাঙালি, তুমি কোন, আমাকে জিজ্ঞেস করে আচ্ছা বাঙালি কোথাকার, কলকাতার বাঙালি না কোথাকার বাঙালি, বাংলাদেশ যে একটা আলাদা দেশ ওটা বুঝাতেও তো সময় লাগে। একটা ডাইগ্রেশনে যাই, আমার ওই বার্ড ক্যাচার নিয়ে কথা বলবে, ওখানে প্রথম গল্পটা আমি একটা জিনিস ইউজ করেছি, যেখানে মেয়েটা মেন্টাল অ্যাসাইলামে আছে, তো ওকে সাইকিয়াট্রিস্ট তাকে জিজ্ঞেস করে যে ওয়ার আর ইউ ফ্রম, তো তাকে ভাবে ইন্ডিয়ান, সে বলে আই এম নট ইন্ডিয়ান, ফ্রম বাংলাদেশ। তখন বলছে যে ওয়ার ইজ বাংলাদেশ, তো তখন সে মেয়েটা বলছে যে ইটস আ টাইনি আইল্যান্ড বিটুইন থাইল্যান্ড এন্ড সিঙ্গাপুর, স্টাক সামওয়্যার ইয়াডা। সো সে বাংলাদেশকে ওখানে সরিয়ে দিয়েছে, এবং তখন মেয়েটা বলছে যে এভরি টাইম পিপল ask me about the location of my country, I move it from one corner of the world to the other, কারণ আমি তোমাদের দেশ নিয়ে জানি, আমার দেশ নিয়ে যাবে না। ওটা কিন্তু বেসড অন ফ্যাক্ট, আমি নিজেই ওটা করি। ওটা এক সময়টা আমার জন্য খুব ফান ছিল, যে আমাকে জিজ্ঞেস করতো বাংলাদেশ কোথায়, কাউকে আমি বলতাম ওই যে নেপালের পাশে, কাউকে বলতাম অস্ট্রেলিয়ার ওখানে একটা পলিনেশিয়ান আইল্যান্ড, কাউকে বলতাম জাপানের পাশে একটা। আমার পয়েন্টটা ছিল খুঁজে দেখো, এখন বাড়ি যাও, গুগলে তো সবকিছু আছে, তুমি বাংলাদেশকে খোঁজো, আমাকে কোনো জিজ্ঞেস করতো না। হ্যাঁ রাইট, হ্যাঁ, সো ওই আইডেন্টিটি, সরি বলো। আপনি একটা ইন্টারভিউ বলেছিলেন যে the publication of Birdcatcher is itself a part of your identity building process. হ্যাঁ, তো অ্যাজ এ বাংলাদেশি আমেরিকান রাইটার, তা আমি বলছি এটা আসলে কেন বলেছিলেন, আসলে মানে পাবলিকেশনটার সঙ্গে আসলে আপনার আইডেন্টিটি ক্রাইসিসটা কেন মেকিং? লেখার স্টাইল আমি ওখানে আনতে চেষ্টা করেছি, যে তুমি যে বুঝবে যে তুমি বাংলাদেশি, হাউ আর ইউ ডিফারেন্ট। আমি আমেরিকানদের মতন ইংরেজি লেখি নাই, আমি ব্রিটিশদের মতন লেখি নাই, আমি ইন্ডিয়ানদের মতন লেখি নাই। আমি কিছু গল্প আছে যেখানে আমি ইচ্ছা মতন সেন্টেন্স ভেঙেছি, আমি ইন্টেনশনালি ভেঙেছি, তৈরি করেছি, ভুল সেন্টেন্স লিখেছি, ভার্ব উল্টাপাল্টা করেছি, অথবা ধরো ওই যে বললাম আমাদের দেশের মানুষরা খুব পোয়েটিক, সবাই ইমাজিনেটিভ, আমি ওই সেন্স অফ ইমাজিনেশনটা এনেছি, যে ইচ্ছা মতন সেন্টেন্স চলে যাচ্ছে, কোথায় যাচ্ছে কেউ জানে না। শেষ গল্পটা যেটা বার্ড ক্যাচার টাইটেল স্টোরিটা, ওটার প্রথম সেন্টেন্সটা একটা রান অন সেন্টেন্স, লাইক ওটার ভিতরে 85 বা 88 ওয়ার্ডস আছে, কোনো কমা নাই, কিছু না, হয়ে যাচ্ছে। তো ওইটা হচ্ছে আইডেন্টিটি, যে এই গল্পগুলো যে লিখেছি সে এমন একটা দেশ থেকে এসছে, সেই দেশের সিচুয়েশনটা এরকম, সে দেশের মানুষগুলো এরকম, সে দেশের নিজস্ব কষ্ট, নিজস্ব ভাষা, নিজস্ব সাহিত্য, নিজস্ব সুখ দুঃখ বেদনা সব আছে, সে দাঁড়াতে পারছে না, সে নিডস আ ভয়েস। সো লেটস গিভ দ্যাট ল্যান্ড, দেশ যদি মা হয়, দেশ যদি একটা হিউম্যান এক্সিস্টেন্স, আমাদের ইমাজিন কমিউনিটির একটা পিলার হয়, লেটস গিভ দ্যাট আ ভয়েস। সো আমি সেই ভয়েসটা দিতে চেষ্টা করেছি। সো বাংলাদেশি লেখক হিসাবে, বাংলাদেশের মেয়ে হিসাবে, যে কিনা আরেকটা দেশে এসে শেকড় গেড়ে লাইক সো কল্ড আমেরিকান হতে যাচ্ছে, বাট সেটা তো একটা ডাবল মাল্টিপল আইডেন্টিটি ক্রাইসিস অলরেডি আমার আছে। তো সেখানে আমি বাংলাদেশের আইডেন্টিটির সাথে আমার আইডেন্টিটি যেটা আনার জন্য অ্যাকচুয়ালি ওই মেসেজটা আমি বার্ড ক্যাচার এনেছি। সেই জন্য বলেছিলাম মনে হয় কোথাও কোন একটা ইন্টারভিউতে, যে ইট ইজ একটা আইডেন্টিটি। আচ্ছা, যেহেতু বার্ড ক্যাচারে আমরা আসলাম, আমি অন্য বিষয়ে পরেই যাই, বরং আমি ট্রান্সলেশন নিয়ে শুরু করতে চেয়েছিলাম আসলে, যে ওটা আপনার প্রথম কাজ, অনুবাদই আপনার প্রথম দিকে। আমার দোষ আছে, আমি যদি অন্যদিকে, যেহেতু আসছি এখানে সমস্যা নাই, বার্ড ক্যাচার থেকে আমরা এই কেস থেকে আর না বের হই, কিন্তু আমার কি হচ্ছে যে আপনি যদি বলি যে সর্ট অফ একাডেমিক ফিকশন, হ্যাঁ মানে সেটা হয়তো অনেকে বুঝবে না, বা আমি কেন বলতে চাচ্ছি যে আপনি কেট শফা, তার যে আওকেনিং বা স্টোরি অফ অ্যান আওয়ার আমার খুব প্রিয় একটা ফিকশন, তারপর আপনি এদিকে রবীন্দ্রনাথ ট্যাগোরের যে স্ত্রীপত্র, তারপর আপনি ফাজিনা উলফ, তা বলছি যে সিলভিয়া প্রাথ, এভাবে অনেকগুলো লিটারারি ক্যারেক্টার, তাদের লাইফ স্টাইল ইটসেলফ, আর একটা হলো তাদের কন্টেন্ট। স্ত্রীপত্র যেমন যে উনি চিঠিটা লিখছেন রবীন্দ্রনাথের, যে বাড়ি ছেড়ে আসার সময় স্ত্রী তার স্বামীকে চিঠি লিখে আসছে, সেটা আপনি বলতে যাচ্ছেন রবীন্দ্রনাথ চিঠিটা মেয়েদের হাতে তুলে দিয়েছে, রবীন্দ্রনাথের ভয়েস, ন্যারেটিভ বা পার্সপেক্টিভ রবীন্দ্রনাথের। একইভাবে যখন আপনার
ডলস হাউস যখন নোরা বের হয়ে আসছে, দরজাটা আটকে দিল, তখনও ইবসেন কিন্তু একটা মেলস পার্সপেক্টিভ থেকে নোরাকে তৈরি করছে। আপনি একটা একাডেমিক, একটা ল্যাঙ্গুয়েজ বা একাডেমিক ন্যারেটিভের মধ্য দিয়ে গিয়ে ওদেরকেই আবার, যদি বলি ইনোসেন্স বিনির্মাণ, তাদেরকে পার্সপেক্টিভটা চেঞ্জ করে গল্পটা বলা, তো এটা কি একটা ইন্টেনশনে, বা এটা আসলে কেন, মানে আপনার আর্টিফিকশনে যদি বলি, যদি বলি কোনো না কোনো ভাবে আপনার একটা একটা পরিকল্পনা যে একটা মেয়েদের পার্সপেক্টিভ তৈরি করা, এই ইচ্ছেটা কেন আসলে? তারপরে আমি অন্য রিলেটেড দিতে যাচ্ছি। আচ্ছা, ওই যে তুমি তোমার 1 ঘন্টায় এটা হবে না, তুমি আমাকে 5 ঘন্টার সময় করে ফেলেছো। না, আমরা একটু টাচ করে যাই আর কি আপনাকে। এখানে যে জিনিসটা এসছে দেখো, তুমি স্ত্রীর প্রথম গল্পটা নিয়ে তুমি বললে, দ্য অ্যানোমালাস ওয়াইফ, ওটা একটা ইচ্ছাকৃত গল্প যেখানে আমি আসলে সবকিছু ভেঙে ফেলেছি, ইন দ্য সেন্স আই ডিস্ট্রয়েড patriarchy and I destroyed patriarchal ideology, I destroyed patriarchal literary ideology, and I also challenged the Western reader, একাডেমিক রিডার। ওই গল্পে আমার এমন অনেক রেফারেন্স আছে যেগুলো অনেক সময় আমার কলিগরা এখানে যারা বিভিন্ন ইউনিভার্সিটিতে পড়ে, আমার বন্ধুরা, তারা আমাকে জিজ্ঞেস করতে ওই লাইনটা কোথা থেকে এসছে বা ওই ক্যারেক্টারটা কোথা থেকে এসছে। সো ওইটা আমার ছিল যে ওটা কিরকম, ওটাকে ক্যালিবানেস্ক বলা যায়। ওই যে ক্যালিবান বলেছিল না প্রসপারকে, টেম্পেস্ট ইউ গেভ মি ল্যাঙ্গুয়েজ, মাই প্রফিট অন ইট ইজ আই নো হাউ টু কার্স ইউ। সো ওরকম আর কি, যে আমাকে তোমরা ভাষা দিয়েছো, সো ইংরেজি ভাষা যদি হয়, মনিবের ভাষা, তোমাদের ভাষা দিয়ে আমি তোমাদেরকে ভাঙছি, যে এই ভাষার ভিতর থেকে আমি উঠে আসছি আমার দেশকে নিয়ে, রাইট? আচ্ছা, এখন আমি যে আমার দেশকে নিয়ে উঠে আসলাম, আমার দেশের আইডিওলজিটা কারা বানিয়েছে? না, তুমি মানে যেভাবেই বলো, সেই পার্থ চ্যাটার্জির নেশন এন্ড ইটস ফ্র্যাগমেন্ট বলো, বা দীপেশ চক্রবর্তী, যার কথা তুমি ইতিহাসে বলতে চাও, ন্যাশনালিস্ট আইডিওলজিতে তো ওমেন্স বডিটা একটা লাইক একটা ট্রান্সলেটর, রাইট, অফ পাওয়ার, যে তার থ্রুতে সবকিছু আসছে, যে একটা মেয়ে শিক্ষিত মানে জাতি শিক্ষিত, হোয়াটএভার, যে যেভাবেই বলুক। তো আমাদের যে ব্রাহ্ম সমাজের আন্দোলন বলো, যে মেয়েদেরকে শিক্ষিত করলে ব্রিটিশরা পালাবে, রাইট? আবার ব্রিটিশরা ওরা ভেবেছে যে angel in the house and the new woman phenomena, যে আমাদের মেয়েরা, because we run the world, our women have to be civilized, right? কারা ঠিক করছে? পেট্রিয়ার্কি তো ঠিক করছে যে কি করে এই মেয়েটাকে বানাবে, the epitome of virtue, the epitome of challenge, what have you। যে মেয়েটা চ্যালেঞ্জ করছে, তাকে গল্পগুলোর ভিতরে তাকে মেরে ফেলা হচ্ছে, বা she gets সাহিত্য তো প্রোপাগান্ডা সাহিত্য ছিল একসময় কলোনিয়াল টাইমে, তাই না? সো আমি বলতে চাচ্ছি যে এই যে এস্টাবলিশমেন্ট অফ একটা ওমেন্স আইডেন্টিটি, ইট ইজ বিল্ড বাই ল্যাঙ্গুয়েজ। ল্যাঙ্গুয়েজ ইজ ক্রিয়েশন, আমি ব্লান্টলি বলবো, ল্যাঙ্গুয়েজ ইজ ক্রিয়েশন অফ ম্যান, রাইট? হিস্ট্রি ইজ এ ক্রিয়েশন অফ ম্যান। সো সেইখানে এই যে মেয়েটা যখন লিখবে, তখন সে কিভাবে লিখবে? তোমার সে আগের কথায় ফিরে যায়, যে বাংলাদেশের মানুষ ইন্ডিয়াননেস থেকে বের হয়ে কি করে আসবে? একটা দেশের যে সমস্যা, যে আমরা কি করে আলাদা করে লিখবো, রাইট? মানুষেরও একই সমস্যা। একটা মেয়ে যখন লিখবে, সে কার মতন করে লিখবে? এখন তার মানে তার আগে পুরুষদের লেখা, তাদেরকে বুঝাতে হবে যে আমার মনিব, আমি তোমার ভাষা জানি, আমি তোমার ভাষা শিখেছি, এখন আমি এটা ভাঙবো, রাইট? মানে এভাবে আমি সরি, আমি যদি তোমার দর্শকদেরকে আমি মাফ চেয়ে নিচ্ছি যদি কাউকে অফেন্ড করে থাকে। আমি কিন্তু অফেন্ড করার জন্য বলছি না, জাস্ট আড্ডা হিসেবে বলছি। জানি না ফেসবুকের ব্যাপার, যদি কেউ আমাকে অ্যাটাক করে বসে, তুমি সামলে নিও। তো যেমন ধরো, আমি আপনার পিছন থেকে সামলাবো, নো প্রবলেম। আর আমি তো অনেক দূরে আছি, কোনো অসুবিধা নেই, সোশ্যাল ডিস্টেন্স, কাউকে কেউ ধরতে পারবে না। সো যেমন ধরো, একটা কথায় আসি, চুল তার কবেকার অন্ধকার বিদিশার দিশা, রাইট? মুখ তার শ্রাবস্তির কারুকার্য, অতি দূর সমুদ্রে হাল ভেঙে যে নাবিক হারাইছে দিশা। বাংলা, উইথ ডিউ রেসপেক্ট টু এভরি পোয়েট অফ বাংলাদেশ, ওই যে চুলের ভিতরে আটকে আছে না, মেয়েদের চুলের ভিতরে আটকে আছে। তো এখন ওই র্যাপানজেল চুল খুলে আর থাকবে কতদিন, রাইট? যে ওই চুল থেকে কবিতা হতে হবে, চুলের বিনুনি হতে হবে, চুলে খোপা দিতে হবে, চুলে ফুল দিতে হবে, একটা নারী সুলভ ব্যাপার করে হেঁটে চলে যেতে হবে। এই যে চুলের ব্যাপারটা, রাইট? এই যে অবসেশন বলে বা ফ্যাসিনেশন বলে, যে ওইভাবে গ্লোরিফিকেশন না করলে তো কবিতা হয় না। কবিতা তো আসলে পুরুষের ভাষা, জানিস সেটা। তো জন্মটা যেখান থেকে হয়েছে, বাট এনিওয়ে আমি ওই আলোচনা এখন যাবই না। তো ওই যার অস্তিত্ব, যে মেয়েটার চুল খুলে দিয়ে র্যাপানজেল হয়ে থাকতে হচ্ছে, রাজপুত্ররা আসবে, কবিতা লিখবে, একের পর এক ঘুরতে থাকবে, সে যখন লিখবে, সে কি নিয়ে লিখবে বলো? কার মতন লিখবে?
সে কি নিজের চুল নিয়ে লিখবে? সে যদি নিজের চুল নিয়ে, নিজের শরীর নিয়ে লেখে, তখন পুরুষ লেখকরাই বলবে যে erotic or porn sort of thing, very degenerative writing. সো তার ভাষাটা কিরকম হবে? এই যে থিওরিটা, এটা আসছে ধরো জুডিথ বাটলার যখন বলছে, সে বলছে লাইক নলেজ হচ্ছে অ্যান্ড্রোজিনাস। মেধা তো আসলে, মেধার তো শরীর নাই, তাই না? কিন্তু বাংলাদেশের পার্সপেক্টিভে আমি থাকি, বাংলাদেশের পার্সপেক্টিভে একটা মেয়ের মেধার চাইতে তার শরীরের আইডেন্টিটিটা কিন্তু বেশি আসে। তাকে দেখে মেয়ে, তাও খুব ভালো লিখছে, মেয়ে হিসেবে খুব ভালো লিখছে। পুরুষ কবি বা পুরুষ লেখক আমরা বলি না, কিন্তু মেয়েরা লিখলে এখনো বাংলাদেশে বলে মেয়ে কবি, নারী কবি, নারী উপন্যাস, কি বলো ওটাকে, নভেলিস্ট, থিংস লাইক দ্যাট। তো ওই যে মেধার চাইতে শরীরের পরিচিতি যখন বড় হয়ে যায়, সেই মেয়েটার জন্য লেখা কিন্তু অনেক কষ্ট, কারণ তাকে প্রমাণ করতে হয় তো যে দিস ইজ নট মি, দিস ইজ জাস্ট আ বায়োলজিক্যাল কনস্ট্রাক্ট, জাস্ট দ্য ওয়ে দ্যাট ইউ হ্যাভ ইউর ওন বায়োলজিক্যাল কনস্ট্রাক্ট, আই হ্যাভ ইট। অথবা নন বাইনারি, সবার নিজস্ব বায়োলজিক্যাল কনস্ট্রাক্ট আছে, বাট এই যে সোশ্যাল বা কালচারাল বা হিস্টোরিক্যাল কনস্ট্রাক্ট যেটা হবে, মাই জেন্ডার, মাই আইডেন্টিটি, আই উইল বিল্ড ইট। So should I build it using a man's language? যে ভাষাটা তুমি আমাকে তুলে দিয়েছো, তুমি যেভাবে আমাকে বলছো এরকম করে লিখলে এটা ভালো হবে, কারণ এরকম করে অমুকে লিখেছেন, তমুকে লিখেছেন। সব অমুক তমুক গুলা কিন্তু ব্যক্তি, মানে কি বলবো সেটাকে, পুরুষ ব্যক্তিত্ব। তো আমার জন্য তার কোনো উদাহরণ নাই, আমি কি করে লিখবো, তাই না? তো জুডিথ বাটলার অ্যান্ড্রোজেনির কথা বললেন, হেলেন সিক্সু বললেন রাইটিং এর কথা, মেয়েদের লেখা, যদি উনি বাইসেক্সুয়াল পার্সপেক্টিভ থেকে বলেছিলেন। তারপরে ধরো লুসি ইরিকা রায় আসলেন, উনি বললেন ওই যে এক্রিচার ফেমিনিনের কথা, মেয়েদের নিজস্ব কনভারসেশন, নিজস্ব লেখার স্টাইল তৈরি, যেটা, তাই না? তো ওটা তো ধরো ফেমিনিজমের তো বিভিন্ন ভাগ আছে, ধরো আমেরিকান ফেমিনিজম, ব্রিটিশ ফেমিনিজম, ফ্রেঞ্চ ফেমিনিজম, পোস্ট কলোনিয়াল ফেমিনিজম, থার্ড ওয়ার্ল্ড ফেমিনিজম, তুমি যেদিকেই যাও, ডায়াসপোরিক ফেমিনিজম। তো ওই যে মেয়েদের লেখার যে আইডিয়াটা, সেটা তোমার ফেমিনিজমের থেকে তৈরি হলো। ওই যে আইডিয়াটা যে মেয়েদের নিজস্ব লেখার ভাষা, লেখার স্টাইল থাকতে হবে, বাংলাদেশের মেয়েদেরও থাকুক না, অসুবিধা কি? আমরা হয়তো এমন হতে পারে আমরা কিছু শিখাতে না পারি, কিন্তু আমি আমার আপন স্বকীয়তায়, আপন অস্তিত্বে, আপন ভাষায় বাঁচতে চাই, রাইট? আমার লেখার উদ্দেশ্য, বা ওই যে গল্পটা তুমি কথা বলে, কেট শোপেনের কথা এনেছি, ভার্জিনিয়া উলফ এনেছি, সবাইকে এনেছি, ওই যে ফিমেল ন্যারেটিভ, ফিমেল ডিসকোর্স, ওইটা তৈরি করার জন্য সেইভাবে আমি খুব সচেতনভাবে কিন্তু গল্পটা লিখেছি। প্রত্যেকটা শব্দ ওখানে একটা ফেমিনিস্ট হিসেবে বসেছে, একটা সাউথ এশিয়ান ফেমিনিস্ট হিসেবে বসেছে, একটা ডায়াসপোরিক ফেমিনিস্ট হিসেবে ওখানে বসেছে, র্যান্ডমলি বসে নাই। কিন্তু পড়লে মনে হবে একটা র্যান্ডম জিনিস হচ্ছে, কিন্তু সেটা হচ্ছে না, বুঝাতে পারছি? তো সেই জন্য আমি যেমন ধরো, সেই জন্য আমার স্ত্রীর পত্রটা আমার মাথায় এসেছিল, যেটা নিয়ে অনেক কিছু হয়েছে, রোমান্টিসাইজেশন তো অনেক হয়েছে, যেমন ধরো নোরা ডলজাস নিয়ে রোমান্টিসাইজেশন অনেক হয়েছে, কিন্তু আমরা যদি সেটাকে ভাবি, সেটাও কিন্তু আমাদের হাতে উঠিয়ে দেওয়া হচ্ছে না। তুমি যেটা বললে যে ইবসেন আমাদেরকে উঠিয়ে দিয়েছে, নোরা ব্যাং দ্য ডোর এন্ড দেন শি লেফট আউট। স্যারের একটা খুব সুন্দর, স্যারের একটা খুব ইয়ে ছিল, চৌধুরী স্যারের একটা, নোরা তুমি কোথায় যাবে, তুমি কোথায় যাবে, খুব সুন্দর নামটাই, কি সুন্দর না, নোরা কোথায় যাবে। উনি খুব ভালো ওই সোশ্যাল অ্যাসপেক্ট গুলো। আচ্ছা, এনিওয়ে ডাইগ্রেস করবো না, কোথায় ছিল। তো তারপরে রবীন্দ্রনাথ ঠাকুর ওনার যে স্ত্রীর পত্রটা যখন পড়ি, তো তুমি যদি ফেমিনিস্ট হিসেবে সেটাকে পড়ো, তোমার মনে হবে যে এই যে মেয়েটার মুখে ভাষা দিচ্ছে, মানে গড তৈরি করছে একটা মানুষকে, মানুষ সে ভাষাগুলো বলছে, তারপর সেই মানুষটা, পুরুষ লোকটা ঘরে বসে মৃণালিনীকে তৈরি করে তার হাতে পত্রটা তুলে দিল। হাউ ডু উই ট্রাস্ট দ্যাট creator or writer, right? Feminism এর প্রথম জিনিসটাই তো, feminism by itself is a resistance theory, তাই না? So you resist that idea, যা তোমাকে দিয়ে দেবে তাই তুমি নেবে না, তো তুমি জিজ্ঞেস করবে কেন আমাকে এটা কেন দিচ্ছে, আমি তোমাকে এটা কেন খাবো। মনে নাই অফেলিয়া মানে বিষ দিয়ে দিতে পারে, তো আর ওটার নাম কি, রোমিও এন্ড জুলিয়েট, বিষ সব জায়গায় ছড়ানো, তুমি আমাকে বিষ দেবে, আমি খাবো, কিন্তু কেন খাবো আমার জানতে হবে তো না। তো ওই পরিপ্রেক্ষিত থেকে আমার ওই আইডিয়াটা আসলো যে ঠিক আছে, তাহলে আমি দেখি তো এখানে কি হচ্ছে। তুলে দিল মৃণালিনীকে, স্ত্রীর পত্রটা তুলে দিল। রবীন্দ্রনাথের নিজের স্ত্রীর নামও ছিল মৃণালিনী, রাইট? কিন্তু তার অন্য নামটা এই মুহূর্তে আমার কেন মনে পড়ছে না, ভবতারিণী ছিল রবীন্দ্রনাথের স্ত্রীর নাম। তো উনি বিয়ের রাতে সম্ভবত তার নামটা ভবতারিণী থেকে মৃণালিনী করে দিলেন। ভবতারিণী, হ্যাঁ,
ভবতারিণী হচ্ছে কিন্তু দুর্গার নাম, আর মৃণালিনী মানে কি পদ্ম, দুর্গাকে তুমি যা দিয়ে পূজা দেবে না। তো ওই জিনিসটা আমার কাছে খুব ফ্যাসিনেটিং যে এক মুহূর্তে বিয়েটা করেই একটা দেবীকে একটা নৈবেদ্য বানিয়ে দিল, যে তুমি ভবতারিণীকে কেটে দিলাম হাত পা, তোমার 10 হাতের দরকার নেই রে বাবা, তুমি একটা যে শাপলার নালের মতো নিয়ে বসে থাকো এখানে ঘরের বউ, সাবজেক্ট থেকে অবজেক্ট হয়ে গেল। এক্স্যাক্টলি। সো ওই যে রিলোকেশন অফ ফিমেল বডি রবীন্দ্রনাথের নিজের জীবনে যেটা হয়েছে ওটা আমাকে খুব তাড়িয়েছে। সো সেখান থেকে আমি তারপর ওটাকে রিলেট করেছি মৃণালিনী মানে স্ত্রীর পত্র গল্পটা। সেটা করতে গিয়ে তারপর আমি একসাথে যে মেন্টাল হেলথ বাংলাদেশের যে ইস্যুটা সেটাকে আমি এনেছি। আমার ওই 8টা গল্প কিন্তু ইস্যু ওরিয়েন্টেড। তখন করেছি কি সমস্ত লেখায় যত মানুষের যে ইনস্যানিটি বলো আইডিয়াগুলো আছে সেগুলোকে আমি একসাথে করেছি। কেট শোপেনের অ্যাওয়েকেনিং, তারপরে ভার্জিনিয়া ওলফ যখন মারা গেল, 2 পকেট ভর্তি নুড়ি নিয়ে চলে গেল না, হেঁটে পানির ভিতরে চলে গেল, অদ্ভুত ব্যাপার। সিলভিয়া প্লাথ যখন আত্মহত্যা করলেন তখন অ্যান স্যাক্সটন কবিতাটা লিখেছিলেন যে ওয়ার আর ইউ সিলভিয়া, ওই কবিতাটা আমি ওখানে উল্লেখ করেছি। সো অনেকগুলো কবিতা মানে যা যখন মাথায় ছিল আমি তো ওই যে বলেছি আগে পড়েছি, এখন যখন লিখি এখন জাস্ট লিখতে থাকি, যা মাথা থেকে বের হয়। স্মৃতিশক্তি সম্ভবত এখনো ভালো, তো ওইভাবে লিখতে থেকেছি আর কি। সরি, তো ওইখানে ওই যে এখান থেকে অন্য একটা প্রশ্ন যেতে চাই। হ্যাঁ যাও, 1 ঘন্টা হয়ে গেল, আমাকে বলো তুমি যাও প্রশ্ন যাও। সেটা হলো না আমরা আরেক কিছুক্ষণ থাকবো। সেটা হলো যে আপনি বললেন একটা পার্সপেক্টিভ চেঞ্জের কথা, কারণ ঠিকই আছে যে আমাদের লিটারারি বা হিস্ট্রি সবগুলোর যে অ্যাঙ্গেল থেকে বলা হয়েছে 1000 বছর ধরে সেটা মেলস পার্সপেক্টিভ। এখন আমার প্রশ্নটা সেটা ইন্ডিয়ান বা বাংলাদেশি কালচার থেকে না। আপনি বলেন বাংলাদেশের কথা, যেখানে চুল দিয়ে, যদি বিশ্ব সাহিত্যই দেখি আসলে নারীদের যে নির্মাণ, নারীদের চরিত্রের একই আসলে বিশ্ব সাহিত্যের। আমি বলছি ক্লাসিক, এখন চেঞ্জ হচ্ছে অনেক আমরা জানি ওখানে, কিন্তু আমি বলছি ক্লাসিক যে সাহিত্য যদি বলি সেখানে সব ক্ষেত্রেই নারীর যখনই এন্ট্রি ঘটে একটা নায়িকার উপন্যাসের মধ্যে, তখন তার শারীরিক বর্ণনাটাই প্রাধান্য পায় সেটা, এবং একই রকম চোখ, ঠোঁট, চুল, এগুলোই। এবং এই যে মাস্টার ন্যারেটিভ, আমি বলছি যে মূল মাস্টার ন্যারেটিভটা পুরুষরা তৈরি করে দিল ইন্টারন্যাশনাল আন্তর্জাতিক সাহিত্যেই বলছি। আবার একই সঙ্গে সাহিত্যের ভাষাটা সেটা পুরুষরা তৈরি করলো। একই সঙ্গে সাহিত্যের যে স্ট্রাকচার ইটসেলফ একটা মেসেজ দেয় বা একটা ন্যারেশন বর্ণনা করে, স্ট্রাকচারটাও পুরুষরা দিল। কিন্তু আরো খুব ইন্টারেস্টিং ব্যাপার হলো যে মিথ দিয়ে আসলে সবকিছু তৈরি, সেই মিথটাও পুরুষরা তৈরি করলো। এবং রিলিজন যদি বলি, ধর্মের একটা বড় ব্যাপার আছে। ধর্মেও আমরা দেখবো যে কোনো ধর্মের প্রফেট বলি, কোন ধর্ম যার মধ্য দিয়ে আসছে অবতার, সেগুলো মেল কোনো রিলিজন আনতে পারেনি। আমাদের এক্সিস্টিং যে রিলিজন তার আগে ছিল কিনা সেটা অন্য প্রশ্ন। এই সবগুলো মিলে আমি বলছি যে একজন নারী যখন এইটা ভাঙবেন, এই ন্যারেটিভ গুলো ভাঙতে চাচ্ছেন, যেমন মার্গারেট অ্যাটুডো বলছেন যে আমি পুরুষের পার্সপেক্টিভ বিশ্বাস করি না, আমি নারীর পার্সপেক্টিভ থেকে লিখতে চাই, এটা অথেন্টিক আমার জন্য। কিন্তু আমি বলছি এটা ভাঙাটা আসলে কতটা ডিফিকাল্ট, কারণ আপনাকে মিথ ভাঙতে হবে, ল্যাঙ্গুয়েজ ভাঙতে হবে, স্ট্রাকচার ভাঙতে হবে, সোসাইটির এই যে কাঠামো ভাঙতে হবে, অনেক কিছু ভেঙে তো তৈরি করতে হবে। এই জার্নিটা আসলে কতটা ডিফিকাল্ট যখন আপনি লেখেন, একই সঙ্গে অন্যদের টেক্সট পড়ান, কি মনে হয়? আচ্ছা, এখানে দুটো জিনিস বলি ভুলে যাওয়ার আগে। একটা হলো যে এই যে ফেমিনিন ডিসকোর্স, যেটা যে মাস্টার ন্যারেটিভ থেকে ডিসম্যান্টলিং দ্য মাস্টার্স হাউস ইউজিং দ্য মাস্টার ন্যারেটিভ, লর্ড যেটা এখন বললেন, আর তারপরে ফিমেল যে লিটারেচার, ফেমিনিন যে ফেমিনিস্ট ন্যারেটিভ বা ওমেন্স ল্যাঙ্গুয়েজ, এটা তো অনেক থিওরিটিক্যালি স্পিকিং এটা একদম নতুন জিনিসটা। আমার এক্স্যাক্টলি মনে পড়ছে না লুসি রিগারায় তার ওটা কখন লিখেছিলেন, সম্ভবত 1993 বা ওইরকম সময়। তো ইটস আ very new idea যে you create your own language and try to establish your voice from your perspective. আর জুডিথ বাটলারের জেন্ডার ট্রাবল বইটা যখন লেখা, ওটা তো 90s এ, সো অথবা বডিজ দ্যাট ম্যাটার না, ওই বইগুলো যখন লেখা, সেখান থেকে ধরো থিওরিটিক্যাল একটা আন্ডারস্ট্যান্ডিং আলাদা করে আসা শুরু হলো। আর ইতিহাস, সব ইতিহাসই তো পেট্রিয়ার্কাল আইডিওলজি থেকে তৈরি। এনলাইটেনমেন্ট, দ্য আইডিয়া অফ এনলাইটেনমেন্ট ইজ পেট্রিয়ার্কাল, তাই না? আর অন্য জিনিস যেটা বললে ভাঙ্গার কথা, ভাঙ্গা কিন্তু ছিল, এটা এমন না যে এই নতুন হচ্ছে যে পুরুষরা সবসময় করেছে আর মেয়েরা কখনো কিছু বলে নাই বা ছিল না, তাই না? দেখো উদাহরণ তোমাকে কতগুলো দিই। এটা আমি বলতে পারি এটা রিপ্রেসড ছিল, লাইক সাপ্রেস, ফ্রয়েডিয়ান সাইকোলজি ধরলে ইটস বিন দেয়ার। মিথের কথা বলো, মিথ কি ভর্তি নয় সমস্ত প্রতিবাদী মেয়েদের চরিত্র দিয়ে,
তাই না? তারা যখনই কোনো কিছু করে তখনই ধরো তাকে একটা দাগ দিয়ে দেওয়া হয়। এখানে অন্য কথাগুলো বলবো, সীতার কথা মনে হলো, সীতার কথাটা বলিনি। যেমন ধরো রাম আর লক্ষণ, রাবণ সীতাকে পছন্দ করেছে, লাইক ট্রায়াঙ্গল লাভ অ্যাফেয়ার হোয়াট হ্যাভ ইউ, সুন্দর মেয়ে পছন্দ করেছে, ঠিক আছে, কবিতা লিখবে, চুল টুল নিয়ে গেল। তো সেইখানে সরি, তো সেইখানে এই যে সীতাকে নিয়ে যখন বনবাসে গেল, রাইট, তো রাম আর সীতা, রাম আর লক্ষণ তারা পাহারা দেয় সীতাকে, রাইট। তো তারপর যখন একটা ইয়ে আছে যে যেদিন নিয়ে চলে গেল, সম্ভবত রাবণ আসলো তাকে অ্যাবডাক্ট করতে, তার আগে রাম গেল হচ্ছে শিকার করতে, সে লক্ষণকে বলে গেল ভাই তুই আমার বউটাকে দেখিস, রাইট। সো বাসায় রেখে সে রাম চলে গেল শিকারে। এখন সন্ধ্যা হয়ে গেছে, রাম আসছে না, তো লক্ষণ বললো যে বৌদি, ভাবি তুমি থাকো, আমি দেখে সেই দাদা কোথায় গেছে, বাট বাইরে যেও না কিন্তু, ওই যে বাইরে রাক্ষস বসে আছে। তো যাওয়ার সময় লক্ষণ তার হাতের একটা লাঠি দিয়ে একটা দাগ দিয়ে গেল, এই দাগের বাইরে যেও না, ওইটাকে বলে লক্ষণ রেখা, তাই না? তো ওই লক্ষণ রেখার বাইরে যেও না, গেলে তোমাকে টাকা দেবো, রাবণ ধরে ফেলবে। সীতা কি করেছিল, সীতা ওই লক্ষণ রেখাটা পার হয়ে গেছিল, যে স্বামীও আসছে না, দেবরও আসছে না, এদের হলোটা কি, ওই লক্ষণ রেখাটা পার হয়ে যে গেল, তখন রাবণ তাকে ধরে ফেললো। দেখো মিথ, তুমি যে বললে ভাঙবে না, সীতা কিন্তু ভেঙেছিল, ওই বাউন্ডারিটা ভেঙেছিল বলে কিন্তু রাবণ ওকে ধরলো। তার মানে পেট্রিয়ার্কাল যে ন্যারেটিভ, ইভেন মেথ চায় নাই যে সীতা ওই কাজটা করুক, রাইট। সো তাকে সেখান থেকে উঠিয়ে দেওয়া হলো, নিয়ে গেল। লক্ষণ রেখা কিন্তু একটা ভেরি স্ট্রং সিম্বলিক লাইন আমি বলবো। তারপরে দেখো সীতা কি পরীক্ষা দিতে হলো, যে সে কি লাইক যে সতীত্বের পরীক্ষা না কি বলে, ঘোড়ার ডিম, তো ওটা দিতে হলো, যে কি হচ্ছে তার আগুনের ভিতর দিয়ে সরি আগুনের ভিতর দিয়ে দেখতে হবে না, অগ্নি পরীক্ষা, সীতার অগ্নি পরীক্ষা। অগ্নি পরীক্ষার পরে সে হেঁটে আসলো। নো অফেন্স টু এনি ম্যান, লাইক তান্ত্রিকরা ছাড়া আগুনের ভিতর দিয়ে পুরুষ হেঁটে এসছে এরকম কোনো কিন্তু মিথে নাই, রাইট। আচ্ছা, তো তারপরে হেঁটে আসার পরে সীতা কি বললো, বললো মা ধরণী দ্বিধা হও, মাটি ভাগ হয়ে গেল, সীতা চলে গেল। ওটাও কিন্তু রেবেলিয়ন, যে আমি এই সমাজে এই কিছুর ভিতরে আই এম ডান, ইউনো, আই এম ডান উইথ দিস অল দিস শিট, আমি এর মধ্যে নাই। তো সে ওখান থেকে চলে গেল। ওই যে ওই জিনিসটা ছিল, প্রতিবাদ ছিল কিন্তু সাপ্রেস ছিল। এরকম তুমি গ্রিক মিথোলজি বলো, রোমান মিথোলজি বলো, কুইন ডাইডো ওখানে আছে। আমি একটা জিনিস রিলেট করি আপা, না হলে পরে ভুলে যাব। সীতার এটার সঙ্গে তুমি তোমার থট হোল্ড করো, আমি ভুলে যাবো, তুমি ভুলে যাবো না, শোনো। সেটা হলো যে লিখার কথা আমি আসি। যখন ভাবো যে প্রথম কবিতা মানে মেয়েরা লিখছে, তোমরা জানো কুইন এলিজাবেথ দ্য ফার্স্ট যে কবি ছিলেন, ওনার কবিতা আছে, ওনার অসম্ভব সুন্দর লিখতেন উনি, না? ওনার একটা ছেলে একজনের সাথে ভালোবাসা হয়েছিল, এক ডিউকের সাথে, তাকে উনি বিয়ে করতে পারেননি রাজনৈতিক কারণে। উনি সেই কষ্টগুলো সেই কবিতার ভিতরে বলে গেছেন, রাইট। তারপরে ধরো সেই কত সাল হবে এটা, 11th-12th সেঞ্চুরিতে মার্জি ক্যাম্প বলে একজন ছিল, তাকে চার্চ, তাকে বলা হয়েছিল পাগল, বাট সে বলেছিল সে জিসাস ক্রাইস্টকে স্বপ্নে দেখেছেন, শি ওয়ান্টেড টু বি এ প্রিস্ট, বাট মেয়েদের তখন প্রিস্ট হওয়ার কোনো নিয়ম ছিল না। তো মার্জি ক্যাম্প যেটা করতো, ওই যে ক্যান্টারবেরির ওই ইয়ের সামনে গিয়ে সে ওই প্রিচ করতো, এন্ড দেন শি উড হ্যাভ আ ফিট, পাগল হয়ে গেছে। মানুষ ভাবতো, তবে আর্চ বিশপ তাকে ধরালো যে ওকে আগুনে পোড়াবে, বাট দেন বললো যে একে কি পোড়াবো, এ তো পাগল। সো ওই মার্জি ক্যাম্প তার ইনসেনিটির আইডিয়াটা ইউজ করলো, ইউনো, টু অ্যাজ এন এজেন্সি। তারপরে মার্জি ক্যাম্প ওয়াজ শি ওয়াজ দ্য ফার্স্ট ওমেন যে কিনা জেরুজালেমে গেছিল, পিলগ্রিমেজটা করেছিল অ্যালোন, স্বামীকে ছাড়া। She was married, but then she said, no, I don't want to be married anymore, so I declare myself a virgin. So তারপরে মার্জি ক্যাম্প কিন্তু দেখে তার 10টা বা 14টা বাচ্চাও হয়েছিল, 8-10 জন বেঁচেও ছিল, but she declared herself a virgin, and then she wrote her dream about Jesus. এবং ওই যে ডায়েরিটা, ওখানে জিসাসকে কিন্তু সে পুরুষ হিসেবে দেখে নাই, জিসাস came to her in her dream as a woman, as a mother, you know. এই জিনিসগুলো লিখেছে কবে আমি তোমাকে বলছি, চসারেরও লেখার আগে, রাইট, you know. সো হয়েছে। তারপরে ধরো এই যে কত বলবো, আমরা যদি তারও আগে সাপো বা লিসিস্ট্রাটার কথা বলি, বা টেল অফ গেঞ্জি, জাপানের সাহিত্যের ঐতিহ্য, প্রথম ফিকশন যদি বলি, হ্যাঁ, অত দূরেই বা যাবো কেন, আমরা দেশের কথাই বলি না কেন, আমরা খনার কথা বলি না, আমরা খনার কথা বলি, হ্যাঁ, আমরা চন্দ্রাবতীর কথা বলি, তাই না? তো
তো আমাদের তো রামায়ণকে একটা অল্টারনেটিভ ন্যারেটিভ হ্যাঁ সেটার পার্সপেক্টিভ থেকে রামায়ণকে লিখছে। কি বলবো, ওয়ান্ডারফুল আইডিয়া। সে কোন সময় যখন শেক্সপিয়ার লিখতো, মানে ভাবলেই গা কাটা দেয় না, যে ময়মনসিংহের গ্রামে ফুলেশ্বরী নদীর পাড়ে একটা ছোট্ট জায়গায় বসে এই মেয়েটা লিখছে, যখন শেক্সপিয়ার ওখানে হাতি ঘোড়া মেরে ফেলছে, তাই না? কিন্তু আমরা চন্দ্রাবতীকে নিয়ে কিছু বলছি না, বা হ্যাঁ আমি এখন জানি নাটক হয়েছে বা কিছু হয়েছে, কিন্তু 400-500 বছর লাগে কেন রে ভাই? সে তো তখন ছিল। এরপরে তো অনেক পুরুষ লেখক অনেক হাবিজাবি লেখা লিখে নাম টাম করে মরে টরে গেছে পুরস্কার পেয়ে। চন্দ্রাবতীর দোষটা কি ছিল মেয়ে? সো ওই জিনিসগুলো, ওই যে ন্যারেটিভটা তৈরি হতে সময় লেগেছে। কিন্তু ওই যে বললাম, বাংলাদেশের মানুষের জানার ইচ্ছা অনেক, আর পজিটিভ আউটলুকটা, স্বপ্ন ছাড়া মানুষ বাঁচে না। তো বাংলাদেশের মানুষ স্বপ্ন দেখতে জানে বলেই এখনো এত দুর্যোগ, এত কষ্ট, এত কিছুর ভিতরে টিকে থাকতে জানে। আরেকটা প্রশ্ন যদি যায়, যে প্রথমে আমি যেটা বলতে যাচ্ছিলাম সেটা বলেনি, যে সীতার ওটা ভেঙে দেয়া, মানে এটাও তো আসলে আগের একটা মিথ, ইট ফলোজ দ্য প্রিভিয়াস মিথ। কারণ আপনি যদি দেখেন যে অ্যাডাম এন্ড ইভের যে ব্যাপারটা, ইভ তাকেও কিন্তু একইভাবে বেঁধে দেওয়া হলো যে তুমি এই গাছের ফলটা খেও না। হ্যাঁ, তারপর আদম হাওয়া, যেটা আমরাও মুসলিমদের রিলিজনে আছে অন্যভাবে, তারপর কিন্তু সেটা ভাঙলো, এবং সেটা হলো কি, যে পুরো মানুষের যে ফল হেভেন থেকে, এই ফলের জন্য দায়ী থাকলো কি একজন নারী, হিস্ট্রিক্যালি, মিথোলজিক্যালি, রিলিজিয়াসলি, এবং সব দিক দিয়ে। এই যে আমি বলছি যে মিথটা এমন ভাবে ভাঙা হয়েছে যে কিছু কিছু জায়গায় আপনি এটাকে অন্য অল্টারনেটিভ ইউ করতে পারবেন না, বিশ্বাসের জায়গায় গেঁথে দেওয়া হয়েছে, যে বিশ্বাস যারা ওই নারীও নিয়ন্ত্রিত। কয়জন নারী হয়তো মুক্তভাবে ভাবতে পারবে যে ইবের দোষ কিনা? কিন্তু যদি আমি পায়াস হই, ট্রু সেন্স, সেটা খ্রিস্টিয়ান হই, আমি মুসলিম হই, আমার তো ভাঙার সুযোগ নাই। কিন্তু আমি এবার অন্য প্রশ্নে যাচ্ছি, যে ধরেন আপনি বলছেন যে নোরা ডলস হাউসে, যদিও ইবসেন একটা ফ্যামিলিস্ট টেক্সট তৈরি করছে একটা পর্যন্ত, লেভেল পর্যন্ত, তারপরও তার পার্সপেক্টিভটা আমরা বিশ্বাস করতে পারছি না। বা রবীন্দ্রনাথ যে গুলো করেছেন, বা যারা লেখকদের যে পার্সপেক্টিভ। কিন্তু আমার প্রশ্নটা অন্য জায়গায়। আমার প্রশ্নটা হচ্ছে, আপনি ব্রিটিশ নভেল পড়ান, ভিক্টোরিয়ান এজে, বা ব্রন্টি, বা যারা ওই সময়, যারা এলিয়ট, জর্জ এলিয়ট, যারা নারী লেখক, ভার্জিনিয়া উলফ, যারা ততদিন পর্যন্ত নারী পার্সপেক্টিভ থেকে লিখতে চেয়েছেন। কিন্তু আমি বলছি যে ভাষা, মিথ, এই জিনিসগুলো যেহেতু তৈরি ছিল, ফলে তারা নারীদের জায়গা থেকে কতটা অথেন্টিক, আমি যে পুরুষদেরকে আমি বাদ দিচ্ছি যে তারা অথেন্টিক সম্পূর্ণ হতে পারে না, কিন্তু নারী দেমসেলভস তারা কতটা অথেন্টিক হিসেবে এসেছেন, নারী নির্ভরযোগ্য এই ন্যারেশনের জায়গা থেকে, ন্যারেটিভের জায়গা থেকে, পার্সপেক্টিভের জায়গা থেকে। আপনি একটু নির্দিষ্ট করে ভিক্টোরিয়ান পিরিয়ডে যারা নারী লেখক যারা লিখেছেন তাদের কথা বলতে চাচ্ছি। আচ্ছা, তাদের কথা যদি বলি, আমি ধরো তিনজনের কথা বলি, ভিক্টোরিয়ান যেহেতু বললে। যেমন ধরো যদি শার্লট ব্রন্টের কথা বলি, তার 1847 বের হওয়া জেন এয়ার, যেটাকে পড়ানো হয়, তাই না, ওরকম ভাবে। কিন্তু ওটা তো আসলে তুমি যদি একটা পোস্ট কলোনিয়াল, ফিরদৌস আজিম আপার একটা বই আছে, দ্য কলোনিয়াল রাইজ অফ নভেল, রোটলেস থেকে বেরিয়েছিল, ওখানে উনি এই নভেলগুলোর বেশ একটা পোস্ট কলোনিয়াল অ্যানালিসিস দিয়েছিলেন। তো ওখানে ওই বইটাকে তুমি বলবে একটা conduct book. That's all I will say. That it's a conduct book about how to, how to find a good husband, rich husband. So ওইভাবে যে ভিক্টোরিয়ান হাউস হোল্ডের যে আইডিওলজিটা, যে একটা গুড ওম্যান কি করতে হবে বা না করতে হবে, কন্ডাক্ট বুক হিসেবে ওই বইটা আসলে তখন বাজার পেয়েছিল। সো শি অ্যাকচুয়ালি রোট for that perspective, but তাকে আমি দোষ দিব না, because they didn't have exposure, কারণ ভার্জিনিয়া উলফ তখন আসে নাই, বা জন স্টুয়ার্ট মিল লিখেছেন সাবজেকশন অফ উইমেন, বা মেরি ওলসনক্রাফট, বাট তাদের পর্যন্ত তারা আসে নাই, ঘরের ভিতর থেকে আর কথা বলবে, রাইট? আবার যখন তুমি প্রোপাগান্ডা নভেল বলবো আমি জেনে আর কি, তারপর ধরো ওখানে যে জিনিসটা আছে কলোনিয়ালিজম, যেটার কথা যখন আসে, এটা নিয়ে অনেক লেখালেখি হয়েছে, স্পিভাক লিখেছেন, অনেকে লিখেছে, যে ওই যে জেন এয়ারের হাজবেন্ড, রচেস্টার হাজবেন্ড, বয়ফ্রেন্ড, হোয়াটএভার, দ্য স্টুপিড গাই, তো হি ওয়াজ ম্যারিড, এবং সে যাকে বিয়ে করেছিল, শি ওয়াজ রিচ, প্ল্যান্টেশন ওনার ছিল, লাইক ক্যারিবিয়ান আইল্যান্ডের দিকে, বাড়িতে মেইসেন তাকে। আর তখন ব্রিটিশ ল গুলো ছিল যে ফার্স্ট সান যে সে প্রপার্টি পাবেন, ফার্স্ট সান প্রপার্টি পাবে, সেকেন্ড সানের কিছু করার ছিল না, হি উডন্ট ইনহেরিট এনিথিং। সো নর্মালি ব্রিটিশ ওই সময় ইতিহাসে সেকেন্ড সান চলে যেতে হতো যুদ্ধে, অথবা কোথাও গিয়ে কোনো বড় লোক মেয়েকে বিয়ে করে টাকা
পয়সা বানায় নিয়ে আসতো, বিকজ ম্যারিটাল অ্যাক্ট, প্রপার্টি অ্যাক্টটা তখনও পাস হয় না ইংল্যান্ডে। সো সেই হিসাবে কলোনি থেকে বিয়ে করে নিয়ে আসলো বার্থা মেসনকে, তারপরে তাকে আটকে রাখলো উপরে, বিকজ শি ওয়াজ ক্রেজি অর সামথিং, তারপরে সে জেনেয়ারকে বিয়ে করলো। তো এই প্রেম করলো, অনেক কিছু হলো আর কি, যাই হোক। তো ওইখানে জেনেয়ার ব্রন্টে যেটা করলো, she never spoke about that mad woman. So for, let's say, for until 1985, ওই যে গিলবার্ট গুবারের বইটা ম্যাড ওম্যান ইন দি অ্যাটিক, ওই বইটা আসার আগ পর্যন্ত 1847 সাল থেকে 1985 পর্যন্ত বার্থা মেসন ওয়াজ জাস্ট আ ওম্যান স্টাক ইন দি অ্যাটিক। আমরা সবাই পড়ছি যে নেয়ার একটা ফেনোমেনাল টেক্সট সেরকম আছে, কিন্তু হোয়াট অ্যাবাউট বার্থা মেসন? ওই মেয়েটা তো আমি, ওই মেয়েটা হচ্ছে আদার, ওই মেয়েটা হচ্ছে কলোনিয়াল সাবজেক্ট, ওই মেয়েটা হচ্ছে দ্য কলোনিয়াল বডি, যে কলোনিগুলোকে অপ্রেস করে, প্লান্ডার করে ইংল্যান্ড তৈরি হয়েছে, রাইট? সো তুমি আছো? আছি। আচ্ছা, তো ওই মেয়েটার কথাগুলো কে বলবে, রাইট? সো তুমি যে ভিক্টোরিয়ান কথা বললে, আমি যখন জেনেয়ার পড়াই তখন আই এম আ সাসপিশিয়াস টিচার। আমি জেনেয়ারকে একটা ফেরি টেল হিসেবে পড়াই না, বিকজ আমি ফেরি টেলের কনসেপ্টে বিশ্বাস করি না। সো আমি সেইভাবে জেনেয়ারটাকে পড়াই। আচ্ছা, এখন তুমি আসো এমিলি ব্রন্টে, wuthering heights, না? wuthering heights, হ্যাঁ, আমরা তো অবশ্যই রোমান্টিক উপন্যাস হিসেবে পড়াই, মানে একটা সব মেয়েদের স্বপ্ন থাকে তার একটা হিথক্লিফ হবে, রাইট? সব হিথক্লিফের ছেলেদের স্বপ্ন থেকে তার একটা ক্যাথি হবে। কিন্তু এইটাকে যদি তুমি ওই লেভেল থেকে ফেমিনিস্ট লেভেলে নামিয়ে নিয়ে আসো, হিথক্লিফ he was a toxic son of a fudge. সো সে একটা টক্সিক ম্যান, রাইট? এই যে তো যদিও হ্যাঁ সে একটা ক্যারেক্টার তৈরি হয়েছে, ভিলেনাস ক্যারেক্টার, ইয়াগোর মতন, হোয়াট হ্যাভ ইউ, বাট হি ওয়াজ এ টক্সিক ম্যান। সো এই যে রিলেশনশিপ, অ্যাবিউজিভ রিলেশনশিপ, যেভাবে সে তার ওয়াইফকে টর্চার করেছে, যেভাবে সে ইভেন ক্যাথিকে সে মেন্টাল স্ট্রেস দিয়েছে বা টর্চার করেছে, ওই জিনিসগুলোকে তুমি যদি ফেমিনিস্ট পার্সপেক্টিভ দিয়ে দেখো বা পড়াও, ইউ ডু নট ফল ইন লাভ উইথ হিথক্লিফ এনিমোর, ম্যান। Heathcliff is a jerk, so তুমি সেভাবে দেখাচ্ছো। বাট সেই সময় পার্সপেক্টিভে, বিকজ এমিলি ব্রন্টে ওয়াজ আ ডিফারেন্ট হিউম্যান বিইং, সে কিন্তু সবার মতন ছিল না। সে ওয়াজ, if you want to call her asexual, that she was misanthrope, সে মানুষ পছন্দ করতো না, সে কুকুর পছন্দ করতো, তার বেস্ট ফ্রেন্ড ছিল তার কুকুরটা। মরে যাবার আগে সে যে লাস্ট কাজটা করেছিল, নিচে নেমে এসে কুকুরটাকে খাইয়েছিল, তারপরে সিঁড়িটার উপর উঠতে পারেনি, ওখানে পড়ে মরে গিয়েছিল। সো দ্যাট কাইন্ড অফ অ্যানিমাল লাভ তার জন্য ছিল, বা নেচারকে সে ভালোবাসতো। সো ওইভাবে দেখলে ওই পার্সপেক্টিভ গুলো একটা মেয়ের স্ট্রেংথ হিসেবে এমিলি ব্রন্টে এখনো পড়াই সেইভাবে। হিথক্লিফের দিকে বেশি যাই না। আচ্ছা, এখন থার্ড মেয়েটার কথায় আসে ভিক্টোরিয়ানে, সেটা হচ্ছে ক্রিস্টিনা রোজেরি। ক্রিস্টিনা রোজেটি সেই জানো অবশ্যই জানো, তুমি ইংরেজির ছাত্র। ডান্টে রোজেটির বোন, ওই যে প্রি-রাফায়েলাইট ব্রাদারহুডের ডান্টে রোজেটি। সো সেও কিন্তু খুব ভালো ছবি আঁকতো, এবং ডান্টে রোজেটির ভাই, ওরা যখন প্রি-রাফায়েলাইট ব্রাদারহুডটা তৈরি করলো, তখন আমি বাংলায় ডায়লগ বানিয়ে বানিয়ে বলবো। সো ক্রিস্টিনা বললো যে ভাই, আমিও তোদের সাথে থাকবো, কারণ আমি তো তোদেরকে অনেক হেল্প করলাম, চাটা বানাই দিলাম, খাওয়াইলাম, সবকিছু জানলাম। বাট ডান্টে রোজেটি বললো যে না, এটা তো প্রি-রাফায়েলাইট ব্রাদারহুড, নট সিস্টারহুড, রাইট? সো বোনকে সে সেখানে নিল না। সো ঠিক আছে, ফাইন, নিল না। সো এই ক্রিস্টিনা রোজেটি কিন্তু এত কাজ করেছে জানো, সে একটা ম্যাগডালেন হাউস বলে একটা, ওই যে প্রস্টিটিউটদের রিহ্যাব সেন্টার ছিল, যে তখন তো অনেক ওয়ার্কিং ক্লাস উইমেন ছিল এবং প্রস্টিটিউশন বেড়ে গিয়েছিল, বা ফলেন উইমেন যারা ছিল তাদেরকে রেস্কিউ করে ওই ম্যাগডালেন হাউসে, লাইক শেল্টার, উইমেন্স শেল্টার, তো সেখানে কাজ করতো ক্রিস্টিনা রোজেটি। সো শি রোট দ্য গবলিন ম্যান। ওই যে কবিতাটা, অনেক লম্বা কবিতা, আমার এখন মনেও না, সম্ভবত 2500 বা 3000 লাইনের কবিতাটা। তো সেখানে এরকম যে দুইটা বোন আছে, আর তারা জঙ্গলের ভিতরে কুটিরে থাকে, এবং সেখানে অনেক লোক আসে যারা আর কি ফরেনার্স, যারা ওখানে মার্চেন্ট, ওরা জিনিস বিক্রি করতে আসে। তো সেখানে বলছে যে ডোন্ট বাই ফ্রম দেম বিকজ দে আর দি আদার, লাইক দে আর গবলিন ম্যান। ইন আদার ওয়ার্ডস, তখন তো ইংল্যান্ডের ওই যে সুয়েজ ক্যানাল বা ওই যে বাণিজ্য শুরু হয়ে গেছে, তো বাইরে থেকে এক্সপোর্ট ইম্পোর্ট খুব ভালো হচ্ছে। সো বাইরের থেকে ইম্পোর্ট হচ্ছে, অনেক আসছে, বিদেশিরা আসছে, বাণিজ্য বস্তি করতে আসছে। সো হোয়াট ইফ এই ইংল্যান্ডের মেয়েগুলো ওদের সাথে একটা ইন্টাররেশিয়াল সম্পর্কে জড়িয়ে যায়, রাইট? সো ওইটার এগেনস্টে গবলিন মার্কেটটা লেখা হলো। ইটস আদারলি সেক্সুয়াল, মানে পুরো কবিতাটা ইটস ভেরি সেক্সুয়াল আমি বলবো। কিন্তু দেখো ওইটা ইংল্যান্ডে বাজার বিফোর দ্যাট আমি বলি, ওই বইটা যখন লিখলো, ডান্টে রোজেটি বললো যে দে, আমি তোকে দেখে দিই, বইটা দেখে দিই ঠিক মতন লিখেছিস কিনা। সো শি গেভ ইট টু তার ব্রাদার। ওই যে দেখো, মেল ন্যারেটিভ, ম্যাস্টার ন্যারেটিভ এখানে আসতো,
হাত দিয়ে একটু দেখে ঠিকঠাক করে দেবে বোনের লেখা, তাই না? ইন্টারাপ্টিং দ্য ফিমেল ন্যারেটিভ, হোয়াট হ্যাভ ইউ। ক্রিস্টিনা সেটা দিল, ডান্টে সেটাকে ফিক্স করে দিল, কিন্তু ক্রিস্টিনা আবার সেটা নিয়ে যেখানে যেখানে ডান্টে ফিক্স করেছিল সেগুলোকে সে জাস্ট ডিলিটেড, সে নিজের মতন করে সেটাকে আবার লিখে সেই বইটাকে পাবলিশ করলো। এই বইটা বিকেম একটা টেক্সট ইন ইংলিশ এডুকেশন সিস্টেম। ওরা এলিমেন্টারি স্কুলে বইটা পড়াতো মেয়েদেরকে, কন্ডাক্ট বুক, যে হাউ টু বি অ্যাওয়ে ফ্রম মেন ফ্রম আদার রেসেস, ইউনো। সো ওই বইটা দেখো, ভিক্টোরিয়ান টাইমের কথা আমি জিজ্ঞেস করলাম, আমি তোমাকে 3টা টেক্সট বললাম। তো তারা যে সময় সাহিত্য, তো যদি সমাজের দর্পণ বলো, সময়ের দর্পণ বলো, তারা সেই সময় নিয়ে লিখেছে, সেই সময় যেটা দাবি করেছে সময়, তাই না? তো ওই হিসাবে বলতে গেলে তো তারা ওই প্রোপাগান্ডা, লিটারেচার আর আইডিয়া সেরকম করে লিখেছে। সময় যখন পাল্টায়, কণ্ঠ যখন শক্ত হয়, জ্ঞান যখন প্রসারিত হয়, তখন লেখার ভাষাও শক্ত হয়, ঠিক না? আচ্ছা, তারপরে বলো। না আমরা একটু হ্যাঁ দ্রুত অন্যান্য বিষয়ে একটু যাব আমরা, যেহেতু প্রায় 1 ঘন্টা হয়ে গেল। আপনার ফিকশনে আরো প্রশ্ন ছিল, কিন্তু একটি জায়গা থেকে আমি একটু ডায়াসপোরাতে যাব। সেটা আপনার একটু ছোট গল্প আছে মাদার ইমিগ্রেন্ট, রাইট? যেখানে নূরজাহান তার হোমকে সে ডিফাইন্স করছে যে হোম ইজ হোয়ার শি লিভস, অর হার চিলড্রেন, গ্র্যান্ড চিলড্রেন আর, অর হোয়ার শি ডাইজ। এর একটা হোমের ধারণা তার কাছে সে দিচ্ছে আপারে। কারণ আমরা দেখছি যে গল্পে তিনি মোর দেন অ্যারাউন্ড 40 ইয়ার্স তিনি আমেরিকায় আছেন, ফলে ওখানে তিনি আমরা ইমিগ্রেন্ট গল্পে দেখছি। আবার একই সঙ্গে আপনার যখন আমি সাক্ষাৎকার নিচ্ছিলাম, এই যে এই বইটা একটু দেখাই, দক্ষিণ এশিয়ার ডায়াসপোরা সাহিত্য, যেখানে আপনার ইন্টারভিউটা আমি নিয়েছি অ্যাবাউট বিং আ ডায়াসপোরিক রাইটার, সেখানে আপনি বলছেন যে আপনি মানে একেবারে নূরজাহানের যে ধারণা তার একেবারে রিভার্স ধারণা বলছেন, যে হোম হচ্ছে আপনাকে যেটা নস্টালজিক করে, যেখানে আপনি যেতে চান, আপনি স্বপ্নে, আপনি কল্পনায়, আপনার জগৎ যেটা, সেটা আসলে একটা হোমল্যান্ড। আমি বলছি যে এই হোম ধারণাটা আসলে নূরজাহান একরকম, আপনি একরকম, এটা আসলে এভাবে ডিফার করে নাকি? হোম ধারণাটা কিরকম আসলে যারা বাইরে আছেন আপনাদের মতো? রিফার তো করে অবশ্যই, কিন্তু যেখানে এসে সব ধারণাটা মিলে যায় সেটা হচ্ছে মানে ডায়াসপোরিক সোলের জন্য হোম ইজ দ্য প্লেস ওয়্যার ইউ ক্যান নেভার গো ব্যাক। বাড়িতে ফেরা যায় না, যেরকম স্বর্গে ফেরা হয় না, যেরকম মায়ের উদরে ফেরা হয় না, তাই না? দেশ যদি মা হয়, হোম ইজ এ প্লেস ওয়্যার ইউ ক্যান নট গো ব্যাক। তো ওই যে ওই নস্টালজিয়া যেটা, সেটা থাকে তখন ওই যে লাকার থিওরির মতন তোমার মিরর ইমেজ হয়, অবজেক্ট আসে, ফ্র্যাগমেন্টেশন হয়, ছোট ছোট জিনিস মনে হয়, স্মৃতি মনে হয়, তারপরে সেখান থেকে তুমি তোমার মিরর স্টেজ থেকে তুমি তারপরে সিম্বলিক অর্ডারে চলে যাও। তুমি জানো যে ভাষা বা সাহিত্য বা ফ্যালাস অফ সোসাইটি তোমাকে কন্ট্রোল করে, এন্ড দেন তুমি সেখান থেকে চলে যাও রিয়েল অর্ডারে, যেখানে তুমি ভাবো যে আই এম ফ্র্যাগমেন্টেড, আমার পক্ষে কোনোদিন বাড়িতে ফিরে যাওয়া হবে না। মেবি কোন একটা সময় একটা মোমেন্ট আসবে যখন আমি ভুলে থাকতে পারবো হোমটা, তখন সেটা ধরো বই বা গল্প বা সামথিং আসতে পারে। বাট জিনিসটা যেটা থাকবে যে হোম is a definition of a place that doesn't exist anymore, where you cannot go back to. That's it. আরেকটা বিষয় যায় যদি, যে আমেরিকায় এটাও আপনার গল্পের মধ্যে আছে বলে যাচ্ছে, যে আমরা জানি যে সম্প্রতি এই যে বর্ণবাদ বৈষম্যের যে ব্যাপার, বর্ণবাদী সেই বিরুদ্ধে আজ সারা আমেরিকা কেন সারা ওয়ার্ল্ড আসলে তোলপাড় হলো। আপনার গল্পের কনটেক্সটে আমরা দেখছি যে এখানেও যখন মেয়েদের, বিশেষ করে যে গায়ের রং কত গুরুত্বপূর্ণ ইন্ডিয়ান কন্টিনেন্টে বা ইট মে বি অল ওভার দ্য ওয়ার্ল্ড, যেখানে মেয়েদেরকে যখন বিয়ের ক্ষেত্রে হোক, নানা ক্ষেত্রে জন্মের পর মেয়েদেরকে আগেই তার বা পিতামাতা থেকে খুব সচেতন হতে হয় গায়ের রংটা কেমন, যদি তার সেটা গায়ের রংটা যদি কৃষ্ণ বর্ণের হয়। তা আমি বলতে চাচ্ছি যে এই যে বর্ণ বৈষম্যের সঙ্গে আমরা একাত্ম হলাম, আমরা বাংলাদেশ থেকে খুব হইচই করলাম যে আমেরিকানরা এরকম, হোয়াইট পিপল আর এরকম ব্যাড পিপল, কিন্তু আমরাও তো আসলে ভিতরে ভিতরে, আমার কাছে হঠাৎ করে মনে হলো যে আমরা কি এর বাইরে আসলে, মানে আপনার কাছে মনে হয় যে আমরা তো ভীষণ ভাবে এই বর্ণবাদী এই এর মধ্যে আছে। এক হচ্ছে ইন জেনারেলি বর্ণবাদ, আর একটা হচ্ছে নারীদের ক্ষেত্রে আবার বর্ণবাদ আলাদা। অবশ্যই বাংলাদেশে একটা ক্রিম বিক্রি হয় না, ফেয়ার এন্ড লাভলি, ভেরি গুড। সো ওই যে কনসেপ্টটা না, ওই যে বিউটি কনসেপ্টটা, ওইটা বাদ দিতে হবে। ওইটা মেয়েরা আসলে কেয়ার করে না এখন, সমাজ যদি তাদেরকে দিয়ে জোর করে কেয়ার করাতে চায়, তাই না? সেই জিনিসটা কি বলবো, বাংলাদেশে আসলে ওই 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 ডিসক্রিমিনেশনটা অনেক লেটেন্ট, অনেক বেশি, একদম ধরো দাদি নানির সময় থেকে, মানে
কি একটা গান ছিল না, কালো মাইয়া কালো বইলা কেউ করো না হেলা, না? যে গানও আছে, রবীন্দ্রনাথ লিখে গেছে, কৃষ্ণ কলি আমি তারেই বলি কালো, তা সে যতই কালো হোক। আরে বাবা, কালো তো হোয়াটস দ্য পয়েন্ট, হোয়াটস দ্য প্রবলেম, তাই না? কালো হরিণ, চোখে হরিণ আসতে হবে কেন? সো এই জিনিস আছে যে এখানে সরি বলো, নদীর জল ঘোলাও ভালো, আর জাতের মেয়ে কালো ভালো, মানে জাতের মেয়ে হলে কালো ভালো, আদার দেন অন্যথায় না। তো ওইখানে তোমার দেখো রেসের সাথে ক্লাসটা চলে আসলো। তো তুমি তখন দেখছো, তুমি খালি গায়ের রঙও দেখছো না, গায়ের রং মেনে নিবে যদি তোমার জাতটা ভালো থাকে। ডিসক্রিমিনেশনের উপরে ডিসক্রিমিনেশন, যে এই যে এতগুলো মাল্টিপল লেয়ার অফ ডিসক্রিমিনেশন সরিয়ে একটা মানুষ উইথ মাল্টিপল কনসিয়াসনেস, একটা মেয়ে, তার জন্য বাংলাদেশে দাঁড়ানো খুব কঠিন। এটা হচ্ছে আমার কিন্তু খুব ইন্টারেস্টিংলি আমি কয়েকদিন আগে দেখলাম যে আপনার নাইজেরিয়া থেকে এক ধরনের রং ফর্সা করা ক্রিম, যেটা আপনি জানেন যে পাকিস্তান থেকে বাংলাদেশে আসে, এবং এটা আসলে এক ধরনের কেমিক্যাল দিয়ে তৈরি, যেটা স্কিনকে নষ্ট করে দেয়। ফর দ্য টাইম বিং ইট লুকস ফেয়ার, বাট আপনি যখন কিছুদিন ব্যবহার করবেন তখন এটাকে আপনাকে ডার্ক করে দিবে, অন্য স্পট তৈরি হবে। নাইজেরিয়া এটা একটা বড় অংশ, এটা তারা রপ্তানি করে ইংল্যান্ডের ওখানে। আবার দেখলাম বিবিসি একটা নিউজ করেছে, যেটা ইংল্যান্ড ওটা নিষেধ করার জন্য ওখানে আইন তৈরি, মানে একটা লোকাল আইন যেটা বলে, সেগুলো তৈরি হয়েছে যে এই ক্রিমগুলো যাতে না আসে, কারণ এটা ত্বকের ক্ষতি করে, এটা 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 আসলে বিষ এক ধরনের। আমি বলছি যে ব্রিটিশ পিপুল আসলে কি, তারা যারা প্রবাসী নানা দেশ থেকে গিয়েছে ইমিগ্রেন্ট, তারা কি এগুলো ভোক্তা নাকি আই ডোন্ট নো হু আর দ্য বায়ার, কিন্তু এটা ইটস ফ্যাক্ট যে ওখানেও এই ধরনের ক্রিমগুলো বিক্রি হয়। দেখো এই জিনিসটা, দেখো এই যে গায়ের রং না, এইটা তো যে কনসেপ্টটা তো কলোনিয়াল কনসেপ্ট। যখন ইংল্যান্ড যখন আফ্রিকাতে তাদের কলোনি এস্টাবলিশ করলো, প্রথম যে জিনিস তারা সেখানে রপ্তানি করেছিল, রপ্তানিতে বলে না, হ্যাঁ, এক্সপোর্ট করেছিল, সেটা হচ্ছে সাবান। সাবানটার নাম ছিল পিয়ারসন সাবানটা, এবং তারা যে প্যাম্পলেট গুলো বানিয়েছিল সেটাতে তারা এরকম দেখাতো, এবং ওই সাবানের প্রথম প্যাম্পলেট একটা ছিল দ্য বার্থ অফ সিভিলাইজেশন, যে সাদা মানুষগুলো জাহাজে করে আসছে, মানে একদম ওরকম ছবিটা। There is a question. You see, the question goes on. একটু থেমে রাখো, সরি আমি দেখিনি প্রশ্নগুলো, হারুন জামান, আমি একটু পরে উত্তর দিচ্ছি। তো ওই যে আসছে, এবং সেখানে কালো মানুষগুলো দাঁড়িয়ে আছে ওশনের পারে, এবং তারা দে আর বাউইং ডাউন বিফোর দ্য ওশন বিকজ বার্থ অফ সিভিলাইজেশন, এবং সেখানে ওই জাহাজ থেকে একটা বিশাল সাবান উঠে আসছে, একটা উদাহরণ। সেই পিয়ারসন এটা হলো 1880s এর সময় একটা অ্যাড। আবার আরেকটা আছে এরকম, যে পিয়ারসন সোপটা দিয়ে মানে সামওয়ান ইজ টেকিং আ ব্যাথ, একটা সাদা ছেলে একটা কালো ছেলে, বাচ্চা, দে আর টেকিং আ ব্যাথ। সাদা ছেলেটা কালো ছেলেটাকে গোসল দিচ্ছে, and then he used the soap all over the body, but then he forgot the face. So কালো ছেলেটার সারা শরীরটা সাদা হয়ে গেছে, মুখটা কালো। এইটা those were the ads যেগুলো ইন্টেনশনালি ওই ব্রিটিশ কলোনিয়াল সিস্টেম তারা চালাতো, সো দ্যাট তারা বলতো, একটা সময় ছিল যখন আফ্রিকান পিপল তারা সাবানটাকে কেকটাকে কেটে কেটে মুখে লাগাতো, বিকজ দ্যাট ওয়াজ দেয়ার ফাউন্ডেশন, সাদা হবে মুখের মেকআপ। সো ওই যে আইডিয়াটা, যে কনসেপ্ট অফ বিউটি, এটা তো আসলেই একটা কলোনিয়াল ম্যানিপুলেশন, আমি বলবো মার্কেটিং ম্যানিপুলেশন, আর তো কিছু না। মানে ক্যাপিটালিজমের যে জিনিসটা তুমি যে বলবে যে ইন্টারপোলেশন, না, যে তুমি তাদের সাবকনশিয়াস, দ্য প্রোলেটারিয়েট সাবকনশিয়াসকে তুমি ঘুম পাড়িয়ে রাখবে, সো তাদেরকে তুমি ওই জিনিসগুলো দিবে, যে আইডিওলজিক্যাল স্টেট অ্যাপারেটাস দিবে। সো ওই আইডিওলজিক্যাল স্টেট অ্যাপারেটাসের আইডিয়াটাও কিন্তু তোমার ওই মেকআপের থেকে, ফাউন্ডেশনের থেকে, বা ওই যে ফিজিক্যাল বিউটির থেকে আসছে আর কি। সো ইয়া, ইটস এ হিউজ টপিক, এটা নিয়ে মনে হয় আরেকদিন কথা বলতে হবে। আচ্ছা, হারুন জামান, থ্যাংক ইউ রাজি। আচ্ছা, প্রশ্নগুলো আসছে। আমি হারুন জামান বলে একজন একটা প্রশ্ন করেছিলেন, প্রশ্নটা কি ছিল আমাকে বলবে? আমি কি উত্তর দেবো নাকি তুমি আগে তোমার কথা শেষ করবে? হ্যাঁ, আচ্ছা, প্রশ্নটা ছিল, আমি দিচ্ছি আপা প্রশ্নটা দিচ্ছি আমি, প্রফেসর হারুন জামান। হ্যাঁ, হারুন জামান স্যার প্রশ্ন করেছেন। Do you think that we all live in home in memories? Of course, the only home that is there is in our memories, which is why home is actually this utopic version. I mean, because we, like Bolinaj, welcome home, and we are going back home, country road, taking home. I mean, think of any idea, জিনিসগুলো যেখানে আসছে, so our memories are our building blocks of home. And for a diasporic writer or for a diasporic soul,
there's nothing else left but memory. তারপরে মেমোরির কিন্তু ভাগ আছে, যে যখন যে সময় দেশটা ছেড়ে এসেছে তার হোমের মেমোরিটা কিন্তু সেখানেই থেমে গেছে। যে 90s এসছে, সে ভাববে আমি যখন ঢাকায় ফেরত যাব ঢাকার রাস্তাগুলো এরকম দেখবো। 2000-এ যে চলে এসছে সে ঢাকার রাস্তা একরকম দেখতে যাবে, তাই না? কারণ মেমোরিতে হোমটা নিয়ে এসছে, তো দেশে গিয়ে সে হোমটাকে সে খুঁজে পায় না, তখন সে ভাবে যে আমার বাড়িটা কোথায় হারিয়ে গেল, so yes, of course we are always living in memories. Our homes are in our memories. Thank you for the question. শুনতে পাচ্ছ নাকি আমি একাই বকে যাচ্ছি? আপনি শুনতে পাচ্ছেন? হ্যাঁ, আমি শুনতে পাচ্ছি। তোমরা আমার কথা শুনতে পাচ্ছ? না, একটু সমস্যা হচ্ছিল সাউন্ডে। কোন জায়গাটায় কেটে গেল? হ্যাঁ, একদম ক্লিয়ার। আমার একটা, এবার আমরা কুইক দু একটি প্রশ্নে যাব। আচ্ছা, সেটা হলো যে আমাদের এখানে যারা ইংরেজি সাহিত্যের স্টুডেন্ট, মানে আমরাও যারা যখন পড়েছি বা আপনারা ছিলেন আরো আগে, আমি এখনকার একটা আমার দেখা কালচারের কথা বলছি, যে আমরা এখানে ইংরেজি সাহিত্যে পড়াশোনা করে এমনিতে তো একটা কলোনিয়াল হ্যাংওভার এখানে থাকে ডিপার্টমেন্টের মধ্যে। তো আমার ব্যাপার হচ্ছে যে তখন আমাদের বাংলা সাহিত্য থেকে সিস্টেমের মধ্যে, মানে সিলেবাস বলি বা একাডেমির শিক্ষকরা যখন পড়ান, তখন অনেক সময় হয় না যে কম্পারেটিভ জায়গা থেকে দু একটা টেক্সটের কথা আসে যেগুলো সিলেবাসে নেই, সেরকম জায়গা থেকেও বাংলা সাহিত্যের কথা শিক্ষকরা সাধারণত বলেন না। তারা হয়তো আফ্রিকান সাহিত্যের সঙ্গে ব্রিটিশ, জার্মান, ফরাসি, রুশ অনেক সাহিত্যের কথা বলেন। এর ফলে যেটা হয়, যখন আমরা পড়াশোনা শেষ করি তখন আমাদের মনে হয় যে আমরা ইউরোপ বা আমেরিকায় যাব, গিয়ে আমরা ওখানকার নেটিভ সাহিত্যে বা ব্রিটিশ সাহিত্যে বা আমেরিকান সাহিত্যে আমরা কন্ট্রিবিউট করব এবং আমরা ওদেরই একজন হব। কিন্তু আমরা আপনার ক্ষেত্রে দেখছি যে আপনি সেখানে গেলেন এন্ড অফ দ্য ডে ফাইনালি, এবং মুজাফফর আমি শুনতে পাচ্ছি না তোমার কথা। হ্যালো মুজাফফর, আমি তোমাকে শুনতে পাচ্ছি না। হ্যাঁ, তুমি আসো, আমি ওয়েট করছি। আপনি শুনতে পাচ্ছেন? না, আমি তখন শুনতে পেলাম না। অতটুকু শুনেছি, তুমি বললে যে আমি যখন আসলাম, তারপর কি হলো? বললে যে যারা আমাদের যারা ইংরেজি সাহিত্যে পড়ি, আমরা আসলে আমাদের স্বপ্নটা হয় এরকম যে আমরা এখানে বাংলা সাহিত্য নিয়ে খুব একটা প্র্যাকটিস করি না। আমরা যখন প্রবন্ধ লিখি বা অন্যান্য চর্চা করি তখন আমাদের টার্গেটটা হয় ব্রিটিশ বা আমেরিকান সাহিত্য, এবং আমরা স্বপ্ন দেখি যারা এই লেখালেখির মধ্যে থাকি, আমি সবার কথা বলছি না, অনেকেই, যে ওখানে যাব, গিয়ে আমরা ওদের নেটিভ সাহিত্যে কন্ট্রিবিউট করবো, আমরা ওদের লেখালেখির একটা পার্ট। কিন্তু আমি দেখছি যে আপনারা যারা আসলে গেছেন অনেকেই, তারা শেষ পর্যন্ত রুটে ব্যাক করছেন। যেমন আপনার এখান থেকে আপনার একটু অনুবাদ সাহিত্য দিয়ে কথা বলবো এই সূত্র ধরে, যে আপনি অনুবাদ করছেন রূপজালাল, আপনি বীরঙ্গনা বলছি, আপনি 71-এর ডায়েরি, আপনি চর্যাপদ। আগেইন আপনি যখন ফিকশন লিখছেন তখন আপনার সেটিং মেবি ইন্ডিয়া, বাংলাদেশ, অথবা ক্যারেক্টার সেটিং ব্রিটিশ বা আমেরিকান, কিন্তু ক্যারেক্টার বাংলাদেশ, পার্সপেক্টিভটা বাংলাদেশি। তো আমি বলছি যে এই জায়গা থেকে আপনার কি আমাদের দেশে যারা যদি ইয়াং লিসেনার্স থাকে, যারা আমার মতো, যারা গ্রুমিং বা ইংরেজি বলার আছে আপনার, যে আসলে তারা কি করবে, বা আপনার কিছু কোনো পরামর্শ আছে কিনা এই ক্ষেত্রে? এখানে দুটো জিনিস আছে। ওই যে শুরুতে মনে একবার বললাম ওই যে কথা, যে তুমি ইতিহাসকে প্রশ্ন করবে, ইতিহাস, তাই না? ইতিহাস, what is ইতিহাস, whose history and who's writing it, from whose perspective. So তুমি এখানে যখন তুমি পড়তে আসবে কোনো অসুবিধা নেই, তো তুমি লিখবে, তুমি আমেরিকান কালচার বলো, তুমি ইউরোপিয়ান যে মূলধারা যেটা বলছো, তুমি সাহিত্যে লিখবে, বাট তুমি যে লিখছো দ্যাট ইজ মেকিং দ্য ডিফারেন্স। ওটা ভুলে গেলে চলবে না। তুমি একটা বাংলাদেশের মানুষ, তুমি এখানে এসে তুমি যখন একটা আমেরিকান একটা জিনিস নিয়ে লিখতে পারছো, দ্যাট ইজ অলরেডি ক্রিয়েটিং আ ডিফারেন্স। সময় আছে, একটা উদাহরণ দিই, ছোট্ট একটা। আমি যখন প্রথম এখানে পড়ানো শুরু করি এই ইউনিভার্সিটিতে, তখন এরকম হয়েছিল, ছোট ছিলাম বলবো না, অভিজ্ঞতা কম ছিল আমেরিকাতে পড়ানো। তো অনেক সময় এরকম হতো যে ফ্লোরিডাতে অনেক মানে সাদা স্টেট, তো ক্লাসে সাদা ছেলেপেলে বেশি। একটা জুনিয়র ক্লাস, সম্ভবত ওটা 3rd ইয়ার লেভেলের একটা ক্লাস ছিল, আমি সামথিং পড়াচ্ছি, সেখানে একটা স্টুডেন্ট খুব বিরক্ত করতো, কারণ প্রশ্ন করতো, হয়তো বা ভাবতো যে আমার অ্যাকসেন্ট, অথবা একটা পিটিট ব্রাউন ওমেন ক্লাসে ঢুকে ইংরেজি পড়াচ্ছে, কি হলো ভাই। তো
তো ওরকম ডিস্টারবেন্স না, ওরকম যখন হতো, তারপরে একদিন আমি তাকে বলেছিলাম যে তুমি জানো তোমাদের সমস্যাটা কোথায়, যে তুমি এই যে সাদা চামড়া সাদা চেহারা সাপোজেডলি ফ্রম দ্য প্রিভিলেজ ক্লাস, প্রিভিলেজ সোসাইটি, প্রিভিলেজ হিস্ট্রি নিয়ে বসে আছো, আর তোমার দেশের ভাষা, তোমার দেশের সাহিত্য, তোমার দেশের সংস্কৃতি তোমার শিখতে হচ্ছে একটা ব্রাউন উমানের কাছ থেকে, যে কেবল সেই দিন মানে নদী পাড়ে দিয়ে এসেছি। সো দ্যাট টেলস ইউ যে আমি তোমাকে শেখানোর যোগ্যতা রাখি, তাই না? সো এই জিনিসটা যেটা, তারপরে থেকে তো ধরো আমার হয়তো সাহস বেড়ে গেছে বা বয়স, যাই হোক। তো যখন লিখবে, তোমরা যখন এদেশে পড়তে আসবে, কেন করবে না? তুমি যখন একটা বই নিয়ে লিখছো, তুমি তো তোমার পার্সপেক্টিভটা আনছো, সেটা হচ্ছে একটা পোস্ট কলোনিয়াল পার্সপেক্টিভ, যেটা হচ্ছে একটা মিলেনিয়াল পার্সপেক্টিভ। তুমি সেই পুরানো একটা টেক্সটকে তুমি তোমার চোখে দেখছো এবং তুমি সেটাকে রিড করছো, ডিসমেম্বার করছো, ভাঙচুর করছো, বিনির্মাণ বলে মনে হয় বাংলা শব্দটা। ওটাও কিন্তু খারাপ না, ওটা করবে, কেন করবে না? যোগ্যতা থাকলে, সাহস বা যোগ্যতা বলবো না, সরি শব্দটা ভুল হলো ব্যবহার করা, উৎসাহ থাকলে অবশ্যই করবে, কোনো মানা নাই তো। জ্ঞান বা সাহিত্য তো কারো কেনা না, তাই না? তোমার যা কিনে লিখতে ইচ্ছে করে তুমি লিখবে, তোমার অস্তিত্ব, তোমার প্রস্তুতি, সেটাই আসল। জেনে লিখবে, অকারণে না জেনে সারাদিন লিখে কোনো লাভ নেই। জেনে তুমি একটা সেন্টেন্স লেখো, ইনাফ, তোমার অকারণে লিখতে হবে না। দ্বিতীয় কথাটাই আসি, ওই যে বাংলাদেশের যে আমাদের যে দায়িত্ব, আমাদের যে কর্তব্য দেশের প্রতি, সেটার কথা যদি বলি, তাহলে তো অবশ্যই আমাদের দেশের সাহিত্য কিনে তোমাদের আনতে হবে। কিন্তু সেখানে ধরো তুমি যখন পিএইচডি করতে আসবে, তুমি দেখবে যে বাংলাদেশে নিয়ে তো কোনো সাহিত্য নাই, তোমাকে বলবো আচ্ছা তুমি সাউথ এশিয়ান লিটারেচার নিয়ে করবে, তাহলে তুমি অমুক 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 লেখক নিয়ে করো, মোস্ট অফ দেম আর ইন্ডিয়ান, আদার এরিয়াস থেকে। সো তার মানে আমাদের লেখাগুলার অনুবাদ হতে হবে, ভালো সাহিত্যগুলোকে অনুবাদ আনতে হবে, অনুবাদের মান ঠিক রাখতে হবে, মানে মান নিয়ন্ত্রণ। বাংলা একাডেমিতে তোমরা আছো, সো যে তোমরা কাজ রিভিউ করাও দুজনকে দিয়ে আমি জানি, তো ওরকম আর কি মান নিয়ন্ত্রণ করে ওরকম ভালো ধরো একটা লিস্ট করে তোমরা ভালো ভালো বইগুলো অনুবাদ করিয়ে ফেলো না কেন? যেমন বইটার নাম ভুলে যাচ্ছে, চিলেকোঠার সিপাই, তাই না? তারপরে যে ওই যে ওই বই এরকম আছে, এগুলো খোয়াবনামা, এগুলো দাবি রাখে হ্যাঁ রাইট। তুমি যদি তারপরে ওই যে ওয়ালিউল্লাহর বইটা সাম চাঁদ, চাঁদের অমাবস্যা, চাঁদের অমাবস্যা, বিউটিফুল বুক। ওইটার ভিতরে একটা ফ্রয়েডিয়ান যে একটা সাইকোসেক্সুয়াল কম্পোনেন্ট টেনে এনেছে ওই লোকটা 1960s বসে। ফেনোমেনাল। ওই সময়ের হয়তো তুমি যদি 1960s ব্রিটিশ বা আমেরিকান সাহিত্য পড়তে যাও, দেখবি যে ওখানেও সেরকম আসে নাই, সো ওই দায়িত্বটা তোমাদের নতুনদের উপরে আছে। তোমরা পড়বে, তোমরা অনুবাদ সাহিত্য নিয়ে কাজ করবে, কারণ অনুবাদ সাহিত্য তো এখন গ্লোবালাইজেশনের যে গ্লোবাল লিটারেচার বা ট্রান্স আটলান্টিক লিটারেচার এখন বলে নতুন ফিল্ডটায়। সো এই ট্রান্স আটলান্টিক লিটারেচার ফিল্ডে you should work with translations, and you should, you can do comparative studies, and you can do, post-colonial and other things what you may, but অবশ্যই তোমরা নতুন এসব নিয়ে কাজ করবে। হ্যাঁ, তোমার যদি ভালো লাগে জেনিয়ারকে নিয়ে কাজ করতে, করবে না কেন? তার সাথে একটা তুলনায় নিয়ে আসো না, যে বাংলাদেশ থেকে লিখেছে বা বাংলাদেশকে নিয়ে লিখেছে বা ওই সময় লিখতো 1847-এ, হয়তো বাংলাদেশের কেউ লেখে নাই, 1890s-এ যে লিখেছে, তার সাথে তুমি বাংলাদেশের কোনো একজন রাইটারকে নিয়ে আসো। 1869 সালে মীর মোশাররফ হোসেন তার রত্নাবতী লিখেছে, ঠিক আছে, তার সাথে তুমি 1869-এর একটা ব্রিটিশ নভেল নিয়ে আসো, তখন তার কি নিয়ে লিখছে, রাইট? সো তোমরা এইভাবে জিনিসগুলোকে করতে পারবে, কেন পারবে না? আচ্ছা, আমার কথা শেষ। আর কোনো প্রশ্ন? না, আমি শুনছিলাম, আমার একটু চার্জ দিলাম, ল্যাপটপটা স্লো ডাউন হয়ে যাচ্ছে। আমি অন্য একটা প্রশ্ন যাচ্ছি এখান থেকে, আরো 2-3টি প্রশ্ন। আপনি যে জায়গাটা বললেন যে ট্রান্সলেশনের জায়গা এবং বাংলা সাহিত্যের ওই যে যদি একাডেমিক পার্টটা ওখানে করতে হয়, তাহলে আমাদের পর্যাপ্ত টেক্সট, ট্রান্সলেটেড টেক্সট থাকতে হবে, না হলে ওরা তো আমাদেরকে ওই সাবজেক্টে পড়াতে পারবে না। যেটা রূপজালাল হলো, দেন তারা রূপজালাল পড়াতে পারছে একাডেমিক। কিন্তু আমি বলছি যে যদি আপনি এগ্রি করেন কিনা যে আমাদের বাংলাদেশে যে, বা আমাদের জানি না, আমি মনে হয় অন্যান্য দেশেও যে কলোনিয়াল হ্যাংওভারটা একটা ইংরেজি ডিপার্টমেন্টে এক ধরনের আছে, যে ব্রিটিশ চলে গেছে 47-এ, তারপর স্বাধীনতারও আমাদের 50 বছর হলো, কিন্তু আমরা ডিপার্টমেন্টটা, আমার মনে হয় আমরা একটা জায়গায় খুব কনফিউশনে আছি কিনা, যে আমরা আসলে কি ল্যাঙ্গুয়েজ শেখাচ্ছি ইংরেজি, এই ল্যাঙ্গুয়েজ শেখাতে গিয়ে বা সাহিত্য শেখাচ্ছি গ্লোবাল লিটারেচার ইন ইংলিশ ট্রান্সলেশন, নাকি আমরা আসলে একেবারেই ইংরেজি সাহিত্য, ব্রিটিশ সাহিত্যের আসলে একটা এখানে কলোনিয়াল হ্যাংওভার, কলোনিয়াল মার্কেট তৈরি করা, বা আমরা তাদের কন্ট্রিবিউট করতে পারি, তাদের প্রোডাক্ট তৈরি করা তাদের হয়ে, এইগুলো আসলে আমাদের কাছে পরিষ্কার কিনা? আপনার কি মনে হয়? না, আমি জিনিসটা এরকম আমি ভাবছিলাম যে সহজ কথায় সংক্ষেপে কি করে উত্তরটা দিব।
থিয়াঙ্গ লিখেছিল না ওই যে অ্যাবলিশন অফ ইংলিশ ডিপার্টমেন্টস। সো আসলে মানে প্রথম জিনিস যেটা, বাংলাদেশে ক্লাসে পড়াতে গেলে বাংলা সাহিত্য ইংরেজি ক্লাসে কেন আসবে না, কেন আসবে না, তাই না? এখন তো যখন আমি বাংলা একাডেমিতে গেছিলাম ওই যে রূপজালালের ম্যানুস্ক্রিপ্টটা খুঁজতে, তো তখন তো ডিজি ছিলেন মনসুর মুসা, না উনি ছিলেন না একজন বাংলার, হ্যাঁ উনি ছিলেন। তো আমি যখন ছিলেন, খবর হ্যাঁ। পেলাম যে বাংলা একাডেমিতে আছে ওই বইটা, আমি তো খুঁজছিলাম যে কেউ বলতে পারছে না, বলছে একটাই কপি আছে ব্রিটিশ লাইব্রেরিতে ইংল্যান্ডে, দিস দ্যাট। সো আমি যখন ওনার কাছে গিয়ে বললাম যে আপনাদের এখানে বইটা আছে, তো আমি চাই, উনি আমাকে জিজ্ঞেস করেছিলেন যে আপনি তো ইংরেজির মানুষ, আপনি বাংলা বই পড়ে কি বুঝবেন, হেসে সুন্দর করে বলেছিলেন। তো ওইটা আচ্ছা। ওইটা ওইটা আমার লেগেছিল। তা আমি বলছিলাম যে এখন আপনারা বাংলার মানুষ যদি ইংরেজি না বুঝেন, তা আমি ইংরেজির মানুষ বাংলা না বুঝলে এই বাংলাকে আমি দুনিয়াতে চেনাবো কি করে? সো তোমার ওই প্রশ্নটার কাউন্টার আমার ওইটা, যে তাই না, যে ইংরেজি যারা আমাদের টিচাররা যারা ইংরেজি পড়াচ্ছেন তারা ইংরেজিও লিখছেন, বাংলাও লিখতে পারছেন, কিন্তু যারা বাংলা পড়াচ্ছেন তাদের কয়জন ইংরেজি লিখতে পারছে? তার মানে কি ইংরেজি ভাষাটা শেখার দরকার আছে তো, তাই না? সো তুমি ভাষা না শিখলে সেই ভাষার সাহিত্য চর্চা কি করে করবে? ভাষা না শিখলে, যেটা প্রশ্নটা কিন্তু ওখানে ছিল না আপা, আমি তোমার কথা বুঝতে পেরেছি, প্রশ্নটা ছিল কিন্তু আমি আসছি ওখানে। সেখানে যেটা হলো যে সিলেবাসটাকে ঢেলে সাজাতে হবে। বাংলাদেশের ইউনিভার্সিটিগুলোতে যেভাবে ইংরেজি সাহিত্য বিভাগে পড়ানো হয়, আমার ধারণা, ছোট মুখে বড় কথা হয়ে যাচ্ছে হয়তো বা, কিন্তু সিলেবাস গুলোকে একটু ঢেলে সাজাতে হবে, কারণ সময় পাল্টেছে তো, আর মানুষের জানার পরিধিও বেড়েছে। সেখানে সেখানে ওই একটা কলোনিয়াল মেন্টালিটি থেকে, সাবঅলটারনেট কলোনিয়াল মেন্টালিটি থেকে না পড়িয়ে একটু বাইরে আসতে হবে। যেমন ধরো আমি যদি আমার ডিপার্টমেন্টের কথা বলি, এখানে ইউনিভার্সিটি সেন্টার ফর ইংলিশ ডিপার্টমেন্টের কথা বলি, মানে বাংলাদেশের ইংরেজি বিভাগ কিন্তু ডিএইচ লরেন্সকে ছাড়া চিন্তা করা যায় না, ঠিক না? কিন্তু এখানে ডিএইচ লরেন্স নাই, মানে সানজেল লাভার্স এরা কোনোদিন স্টুডেন্টরা জানেও না, বা তার যে নভেলগুলো যেখানে এসছে, দে ডোন্ট know about D.H. Lawrence. They don't care that much about D.H. Lawrence. They would rather read a book coming from, on the other side, from the other side of the world, maybe একটা ইন্ডিয়ান বা শ্রীলঙ্কান বা নেপালিজ বা ওখান থেকে একটা বই যেটা বেরিয়েছে তারা সেটা পড়তে উৎসাহ পাবে। D.H. Lawrence doesn't matter to them, সেরকম কিছু ক্লাসিক, যেমন কিছু ধরো গোল্ডিং বা ওরকম অরওয়েল, সেগুলো পড়ছে, ক্লাসিক টেক্সট গুলো পড়ছে, বিকজ তারা তো একটা কি বলবো পিলার তৈরি করে দেয়, আইকন হয়ে যায়, তাই না? আদার দ্যান দ্যাট ইউ ডোন্ট নিড টু টিচ দ্য সেম টেক্সট। তারপরে আসতে পারি যে আমাদের টিচার স্টুডেন্টদেরকে অত কিন্তু বেশি পড়ানো হয় না। ধরো আমরা যখন পড়তাম, এখন আমি যে সিলেবাস গুলো দেখি, তারা 3 বছর বা 4 বছরে খুব বেশি হলে আই ডোন্ট নো 40টা নভেল পড়ে হয়তো বা, আমি ভুল হতে পারি। কিন্তু এখানে যখন আমরা পড়াই, ধরো আমি যখন একটা ক্লাস পড়াই 19th সেঞ্চুরি, আমি একটা ক্লাস পড়াই যেটা গথিক লিটারেচার, তো সেখানে আমি 15টা নভেল পড়াই এক সেমিস্টার, কিন্তু 3 মাস সময়, রাইট? এবং সেই প্রথম যে ক্যাসেল অফ অন্ট্রাউটার, প্রথম গথিক নভেল থেকে শুরু করে একদম 21st সেঞ্চুরি লাইক বাফি দ্য ভ্যাম্পায়ার স্লেয়ার পর্যন্ত আমি চলে যাই। বাট 15টা নভেল কিন্তু তারা পড়ছে 3 মাসের ভিতরে, 16 উইকস, 4 মাসের ভিতরে। তার সাথে যেহেতু ওটা লিটারেচারের ভিতরে থিওরি গুলো আসতেছে, তার সাথে কম করে হলেও I don't know 25-30টা ক্রিটিক্যাল থিওরি পড়ছে, তারপরে তার নিজস্ব আর্টিকেল গুলো পড়ছেন। দে আর অল ডুইং ইট ফর ওয়ান ক্লাস, এবং এক একটা স্টুডেন্ট 4টা করে ক্লাস নেয়, রাইট? সো তারা ওইরকম সমান তালে কিন্তু পড়ছে, এক সেমিস্টারে তারা 4টা ক্লাস করে 40টা বই হয়তো পড়ে ফেলছে, সো আমাদের স্টুডেন্টদেরকে আমরা সেই পরিমাণ জ্ঞান দিচ্ছি না যে পরিমাণ জ্ঞান তারা ধারণ করতে পারে, যে পরিমাণ জ্ঞান তাদের দরকার। সো তারা লিমিটেড জ্ঞান নিয়ে বড় হচ্ছে, ওই লিমিটেড জ্ঞান নিয়েই ভাবছে আমি এখন পৃথিবীটাকে দিতে পারবো, কিন্তু পৃথিবীকে দিতে হলে আগে নিয়ে ভরতে হবে। সো আমাদের শিক্ষকদের বাংলাদেশে আসলে অনেক করার আছে। তুমি যেটা বললে, অবশ্যই শুধু ভাষা একটা কোর্স থাকবে, অবশ্যই লিঙ্গুইস্টিক্স পড়াও বা একটা সেকশন থাকলে, এখন তো আলাদাই হয়ে গেছে লিঙ্গুইস্টিক্স, রেটরিক, কম্প অর হোয়াটএভার। সো বাকিটা যখন তুমি সাহিত্য পড়াবে, তুমি সেটাকে ওয়ার্ল্ড লিটারেচার করে দাও না কেন, শুধু ইংরেজি বা ইংরেজ সাহিত্য, হ্যাঁ, ইংরেজিতে লেখা সাহিত্য, অনুবাদ সাহিত্য একসাথে আসুক, নইলে দেশ কি করে আগাবে না সামনে? ইনফ্যাক্ট সেটা তো আছেই, কারণ আমরা তো অন্যান্য দেশের যে সাহিত্যের টেক্সট আমরা পড়ি, রুশ, ফরাসি, জার্মান বা আফ্রিকান, সবই তো ইন ট্রান্সলেশন, রাইট? অবশ্যই সো অনুবাদ সাহিত্য জিনিসটা ঢাকা ইউনিভার্সিটিতে আসলে এখন পড়ায়, আমার যতদূর মনে পড়ে, ফোকাসার পড়ান আমি জানি একটা কোর্স। আমি আসলে অনেকদিন দেশের সাথে ওই ইউনিভার্সিটিগুলোতে যাই, বাট অত ডিটেল আমি জানি না। আমার ধারণা ঢাকা ইউনিভার্সিটিতে অনুবাদ সাহিত্যর একটা কোর্স এখন আছে।
সেরকম সবাই এখন তো অনেক ইউনিভার্সিটি, কাজে এখন তো শেখানোর সুযোগ অনেক বেশি, তাই না? একটা দুইটা না, অনেক ঢাকা শহরে অনেক প্রাইভেট ইউনিভার্সিটিস, এবং আমি জানি এখানে অনেকে আছে যারা প্রাইভেট ইউনিভার্সিটিতে পড়ায়, আমাকে দেখছি অনেক মেয়েরা আছে, তো তারা কিন্তু টেক্সট গুলোকে ইনকর্পোরেট করতে পারে। এবং কথা আছে, আমি জানি না স্টুডেন্ট টিচারদের কতটুকু স্বাধীনতা আছে একটা ক্লাসের সিলেবাস বানাতে। লাইক আই হ্যাভ মাই ফ্রিডম, আমি একটা এখানে যখন ক্লাসগুলো পড়াই, আমি কোন সেমেস্টারে কতগুলো বই পড়াবো, ইটস মাই ওন ফ্রিডম। সো ওইটা বাংলাদেশে আছে কিনা আমি আসলে জানি না, যদি থাকে তাহলে টিচার they should use that, and they should enrich their syllabi, and they should enrich their course by making it, complete, by teaching other like translation studies or literature in translation, world literature, so that ছোট মানুষরা, ছোট ছোট বাচ্চারা তারা শিখে তাদের যে অদম্য আগ্রহটা সেটাকে তারা কাজে লাগাতে পারে, সুন্দর করে লিখতে পারে, জানতে পারে, দেশকে রিপ্রেজেন্ট করতে পারে। 1 ঘন্টা শেষ, মুজাফফর। আচ্ছা, সো আমাকে সোহানা, হাই সোহানা। আসলে আপনার যেটা একটা অনেক ইউনিভার্সিটিতে সোহানা পাস দেয়া, হ্যাঁ, সো আমাদের মানে না, সো ইটস গুড, এটা থাকতে হবে অনুবাদ সাহিত্যের ব্যাপারটা, সো এটা কাজে লাগবে অবশ্যই, এটা একটা ভালো জিনিস। সো সময় সবকিছু পাল্টাচ্ছে, আরো পাল্টাতে থাকবে। ট্রান্সলেশন স্টাডিজ আছে, আচ্ছা গুড। আমাদের খুব আগ্রহ ছিল যে বিষয়টা, বিশেষ করে আমার, এবং এখন মনে হচ্ছে ওটার জন্য আরো 1-2 ঘন্টা আরেকদিন সেশন আমরা পারলে ভালো হয়, সেটা অনুবাদ সাহিত্য। আচ্ছা, কারণ আপনার আচ্ছা, এখানে হিন্দুস্তান ইউনিলিভার ইজ এলিমিনেটিং দ্যাট ফেয়ার টার্ম ফ্রম देयर ব্র্যান্ড। আচ্ছা, ওই ব্র্যান্ডটাকে দে শুড জাস্ট অ্যাবলিশ, যেটা মানে আপা শুনতে পাচ্ছেন? হ্যাঁ, আমি শুনতে পাচ্ছি। আমি বলছি they should abolish the whole brand. I mean, you don't, if you're lovely, it comes from within. I mean, আমার ক্রিম মেখে আমার লাভলি হতে হলে আমার লাভলি হওয়ার দরকার নাই। ওটা মানুষের নামই থাকুক, অনেকের নাম থাকে না, লাভলি, জলি, সেরকম থাকুক আর কি। পুরুষ মানুষের নাম থাকুক ফেয়ার উদ্দিন। আচ্ছা, বলো। শুনতে পাচ্ছ? একটা বিষয় আমি জানি না, একটু সরি, আমার এই নেটওয়ার্ক সমস্যা হচ্ছে, মাঝে মাঝে এক্সিট হয়ে যাচ্ছি। আমি যেটা বলছিলাম যে ওনার প্রশ্ন ধরে যে ফেয়ার নামটা বদলাক বা স্লোগান বদলাক, ইট ডাজন্ট ম্যাটার, কারণ এন্ড অফ দ্য ডে আসলে ক্রিমটা কেন বিক্রি হচ্ছে, যে এটা তো আসলে একটা ফেয়ার ক্রিম, ফেয়ারনেস ক্রিম, মানে সেই উলফের যদি দিতে যায় যে বিউটি মিথ, যেটা সে বিউটি মিথটা তো যাচ্ছে না, বিউটি মিথটা তো সমাজে এক্সিস্টিং। তো আমি ওই প্রশ্ন না, আমি যাচ্ছিলাম যে আসলে অনুবাদ সাহিত্য নিয়ে আপনার সঙ্গে কথা বলতে গেলে আমাদের আসলে আরেকটা সেশন দরকার, কারণ you have done so many works here in this field particular. কারণ এখানে রূপজালাল অনুবাদ করা, যেটা আমরা জানি আমাদের বাংলার যে ট্র্যাডিশন, সাহিত্যের ঐতিহ্য, সেখানে সেই ঐতিহ্যে লেখা রূপজালাল, সেইটাকে আপনি ইংরেজিতে আনা, এবং সেখানে উর্দু, ফার্সি, বাংলা অনেকগুলো ভাষা আছে রূপজালালে, ফয়জুন্নেসা ব্যবহার করেছেন, সেটাকে আসলে একটা স্ট্যান্ডার্ড ইংলিশে এনে ট্রান্সলেশন করা, আমরা জানি এটা খুব সহজ না, কারণ খুবই ডিফিকাল্ট টাস্ক। আপনি চর্যাপদের অনুবাদ করেছেন, সেটা আর এক ধরনের ডিফিকাল্ট টাস্ক আপনি সম্ভব করেছেন। তারপর বীরঙ্গনা বলছি, 71-এর ডায়েরি, এগুলো তো আছেই। তো এগুলো নিয়ে আসলে কথা বলতে আমি শুধু বলতে চাচ্ছি যে আমার ব্যক্তিগতভাবে মনে হচ্ছিল যে রূপজালাল মানে যখন আমরা বাংলায় পড়ি, এটা বাংলাতে পড়াই খুব কঠিন হয়ে যায়। এক হচ্ছে ফর্মটা আমাদের জন্য, আমরা আধুনিক যারা রিডার তারা ওই ফর্মে পড়ি না, মানে জারি গান বা আগের পুঁথি সাহিত্যের যে ব্লেন্ডিং, আর এটাকে আপনি আসলে একটা ইংরেজির স্টুডেন্ট হিসেবে ওটাকে আত্মস্থ করা, সেটা ভিন্ন কথা, আমি মানলাম, সেটা কোনো ইস্যু না। কিন্তু ট্রান্সলেশনে আপনি আসলে কিভাবে, মানে ইউ হ্যাভ স্পেন্ড 5 ইয়ার্স, আপনি বলেছেন, তো কিভাবে আসলে সম্ভব হলো, খুব অল্প কথায় যদি বলেন রূপজালাল। তুমি আমাকে অল্প কথা বলতে বলো, তোমার সাহস তো কম না। আপনার হাতে কোনো মার্কস নেই, আমার মার্কস কাটতে পারবেন না, ইউ আর নট মাই টিচার। The philosophy of translation is the philosophy of word, linguistics and ethics of word. At the beginning of এটা আমি বললাম, আর at the beginning of translation is a word. এই পরের লাইনটা বলেছে, ওটা পরের লাইনটা বলেছে ডেরিডা, তাই না? তো শব্দ মানে কিরকম, যে ট্রান্সলেশনটা তো আসলে আমাদের
যে ট্রান্সলেটর মানে একটা অরিজিনাল টেক্সট, একটা হচ্ছে দুইটা রাইটার, দুইটা শব্দ, একটা বাংলা শব্দ একটা ইংরেজি শব্দ, মাঝখানে একটা গ্যাপ আছে, একটা ভয়েড। সো দ্য ট্রান্সলেটর লিভস উইদিন দ্যাট ভয়েড। ওই এমটিনেসটাকে সে নিজের করতে চায় এমন করে যাতে করে সে ওই অরিজিনাল টেক্সটটাকেও সে নষ্ট করে না, আবার নিজেকেও সে হারায় না, যেটাকে ডেরিডা বলেছে যে ইটস অ্যান ওথ। আর রামানুজন একজন থিওরিস্ট আছেন ট্রান্সলেশনে, উনি বলেছেন যে ট্রান্সলেটর ইজ অ্যান আর্টিস্ট অন ওথ, লাইক যাহা বলিব সত্য বলিব, সত্য বই মিথ্যা বলিব না, ওরকম আর কি। কিন্তু সত্য বই মিথ্যা যে আমি বলিব না সেটা আমি কার মতন করে বলবো? একটা ট্রান্সলেটর ইজ অলওয়েজ একটা শি হ্যাজ টু বি ট্রুথফুল অ্যান্ড শি ইজ অলওয়েজ ইন কনটেক্সট, শি ইজ অলওয়েজ কনস্ট্যান্টলি বিট্রেইং, তাই না? তো একটা ট্রান্সলেটরের ভিতর ওই ওথটা আসছে, ওয়ার্ড প্রথম জিনিস। সেকেন্ড জিনিসটা হচ্ছে তোমার ওথ। তুমি ওথ নিচ্ছ যে তুমি আন্দাজে তুমি যতটুকু বুঝলে ততটুকু ট্রান্সলেট করে তুমি একটা টেক্সট নষ্ট করে ফেলবে না, রাইট? তুমি ওথ নিবে, ইউ উইল বি ট্রু টু ইয়োরসেলফ, ইউ উইল বি ট্রু টু that culture and to your own culture, because your job is to create a bridge between two different worlds, right? দুটো জিনিস গেল। থার্ড জিনিস যেটা, সেটা হবে তোমার ইকোনমি, দ্য ইকোনমি অফ দ্য ট্রানজাকশন অফ নলেজ, অ্যাপ্রোপ্রিয়েটনেস, নট অ্যাপ্রোপ্রিয়েশন, অ্যাপ্রোপ্রিয়েটনেস, কনভারসেশন, যে তুমি কিভাবে দুটো সাহিত্যকে, দুটো কালচারকে এক করবে, কি নেবে। তার মানে তখন তুমি দেখবে যেটা কোন সময়ের, কোন সাহিত্যের, কার উদ্দেশ্যে তুমি লিখছো। আমার 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 অডিয়েন্স কিন্তু সবসময় একাডেমিক অডিয়েন্স। সো ওই সময় আমার জানতে হবে যে আমি ওই সময় বাংলা সাহিত্য যেরকম করে লেখা হতো, আমি ওটাকে ভাঙবো না। যত রকমের ওখানে ছন্দ আছে, পয়া, ত্রিপদী, লঘু ত্রিপদী, চতুর্পদী, যা আছে যেভাবে আছে, কারণ ওইটাই জানতে হবে যে বাংলাদেশে ওই সময় ওইভাবে লেখা হতো। তাহলে আমি আমি লয়ার, আমার ওথ হচ্ছে ওইখানে যে আমি ওই কালচারটাকে ধরে রাখবো। সো তোমার ওয়ার্ড গেল, তোমার ওথ গেল, তোমার ইকোনমি গেল, তাই না? তারপরে তোমার আসবে হচ্ছে একটা অব্লিগেশন। তোমার মানে একটা ট্রান্সলেটরের আমি মানে জিনিসগুলো বলছি, তুমি ধরতে পারছো জানি আমি, তুমি অনুবাদক। যে অব্লিগেশনটা হচ্ছে টু তোমার ওন ল্যাঙ্গুয়েজ, অব্লিগেশন টু দ্য রিডার্স, যাদেরকে তুমি খুলে দিচ্ছ, যাদের কাছে তুমি আরেকটা জগৎ, যাদের সিক্রেট তুমি বলে দিচ্ছ, যাদের সমাজ, সাহিত্য, রাজনীতি, ডিসক্রিমিনেশন সব তুমি খুলে ধরছো। সো ইউ হ্যাভ অ্যান অব্লিগেশন টু টু ডিফারেন্ট হিস্ট্রিজ অ্যান্ড ইউ হ্যাভ আ ডেট টু পে। তোমার ঋণ শোধ করতে হবে অরিজিনাল লেখকের কাছ থেকে, তাই না? সে অব্লিগেশন গেল। থার্ড, ফোর্থ ভুলে গেছি এখন। তারপরে আসছে হচ্ছে তোমার কনভারসেশন, যে কনভারসেশনটা তুমি করবে এত কিছু, মানে একটা ভাষা তো কখনোই মানে একটা ভাষা না, ভাষা তো মাল্টিলিঙ্গুয়াল, তাই না? যেমন বাংলাদেশেই তো 41টা ভাষা আছে, যদি আমরা শুধু বলি বাংলা ভাষার কথা, 40 বা 41টা হয়তো বা। আর একটা ভাষা যখন তুমি লিখছো, তোমার তোমার মাথায় যে শব্দটা, চিন্তাটা আসছে, সেটা যখন শব্দ হচ্ছে, সেটা তোমার মুখে আসছে, তারপর তুমি লিখছো, অলরেডি তুমি 4টা লেভেলে ট্রান্সলেট করে ফেলেছো, তাই না? সো অনুবাদটা ওইভাবে আসছে। সো আমি যখন রূপজালালটা অনুবাদ করলাম, আমি ওইখান থেকে করেছি যে যে আমার ওথ থাকবে, আমি এই ওয়ার্ডটাকে নিয়ে খেলছি, ফিলসফি অফ ওয়ার্ড। ফিলসফি এটা কিন্তু ছোট জিনিস না। সো আই হ্যাভ টু, আমি খুব অন্টোলজির উপরে আমার জোর, যেহেতু ফিলসফি ছিল আমার মাস্টার্সে, থিসিসে। সো ওই অন্টোলজি অফ রাইটিং, মানে একটা বিইং অ্যান্ড নাথিংনেসের ভিতরে তুমি টেক্সট নিয়ে ঘুরছো। বিইং হচ্ছে তোমার সেই টেক্সটটা, অরিজিনাল টেক্সট। নাথিংনেসের ভিতরে আছো তুমি। সো তুমি যখন ওই বিইং অ্যান্ড বিকামিং, আর তুমি তোমার টেক্সটটা হচ্ছে একটা বিকামিং, রাইট? ডক্টর হারুন জামান মনে বলেছিলেন যে মেমোরিতে আমরা থাকি, আমাদের হোম ইন আওয়ার মেমোরি, ইউটোপিয়ান। ট্রান্সলেশনটাতেও তুমি কিন্তু একটা ইউটোপিয়ান ওয়ার্ল্ড তৈরি করো। যেমন আমরা যেরকম বলি যে দিস ওয়ার্ল্ড ইজ এ মিরর, তাই না, অফ আনাদার ওয়ার্ল্ড। আর বইটা হচ্ছে মিরর অফ অফ দ্য ওয়ার্ল্ড, ঠিক না? বই হচ্ছে সমাজের আয়না, আর অরিজিনাল বইটা। আর আমি যখন লিখছি, অনুবাদ করছি, অনুবাদক সেই আয়নার উপরে একটা আয়না বসাচ্ছে। শুনতে পাচ্ছে আমাকে? সো আয়নার উপরেও আরেকটা আয়না বসাচ্ছে, কিরকম ওই যে লালনের আয়না ঘরের মতন। তো এই যে ইউটোপিক একটা ভিশন থাকে যখন, জানি না বলবো কিনা, নাকি কেটে গেছে, বুঝতে পারছি না। হ্যালো, মুজফর আছো? আচ্ছা, রাজিয়া লিখেছে, থ্যাংক ইউ রাজিয়া। আপার কাছ থেকে আসলে অনেক কিছু জানার নাই, আপা জাস্ট এমনি কথা বলতে থাকে।
আমি বুঝতে পারছি না, আমাকে কি শুধু মুজাফফর দেখতে পাচ্ছে না নাকি? মুজাফফর, তুমি আমি ছিলাম কিন্তু তুমি আমাকে দেখতে পাও নাই। সরি আপা। হ্যাঁ, সো ওই যে বিইং এন্ড নাথিংনেস এর কথা বলছিলাম, দেখো ইন্টারনেটের ভিতর দিয়ে সেটা প্রমাণ হয়ে গেল যে বিইং এন্ড বিকামিং এর কথা বলছিলাম ট্রান্সলেশনে। সো টেক্সটটা হচ্ছে বিইং, আর 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 নাথিংনেস হচ্ছে দ্য ট্রান্সলেটর। আর ওই যখন অনুবাদটা হলো সেটা বিকামিং, ওই একটা টেক্সট ধরে দুজন অথর উঠে আসলো, কেউ কাউকে খেয়ে ফেললো না। So as a translator, you do not destroy the otherness. Literary cannibalism তুমি করতে পারবে না। আমরা যেটা করি অনেক সময় অনুবাদ করতে গেলে কিন্তু আমরা খেয়ে ফেলি, তাই না? কালচার খেয়ে ফেলার তো colonial tendency একটা আছে, অনুবাদেও কিন্তু অনেক কিছু খেয়ে ফেলে। So don't eat up the text. So don't be a literary cannibal. Don't try to overimpose yourself. Be yourself, surrender to the text and see what the text is telling you. যদি তুমি একাডেমিক ট্রান্সলেটর হও, you have that oath, you have to follow, যেটাকে ডেরিডা বলেছে রেলেভেন্স, যে যাতে করে ওটা সবটুকু তুমি তুলে আনতে পারো, ট্রুথফুল থাকতে পারো টেক্সটের উপরে। সো ওই ফিলসফির পার্সপেক্টিভ থেকে আসলে রূপজালালটা ওভাবে করেছি। হ্যাঁ, একটু টেক্সটটা তো একটু অন্যরকম, কঠিন তো ছিলই পড়তে, এক এক রকম ছন্দ, সেজন্য সময় লেগেছে। আর তারপরে দম নিয়েছি কতদিন, দেখো সেই 2009 শেষ করলাম, তারপরে নীলিমা ইব্রাহিম আসতে লাগলো। 8 বছরের ভিতরে আমি কিন্তু আসলে কোনো কিছু ট্রান্সলেট করি নাই, একদম কিচ্ছু করি নাই। তা সময় লাগে, মানে ধুমধাম করে কাজ করলে হয়তো আমার অক্ষমতা, আমি পারি না। না, দেন আগাইন চর্যাপদের কথা যদি বলি, এটাও তো নিশ্চয়ই took some years. চর্যাপদ ওটা নিয়ে কি বলবো বলো, ওটা আসলে হয়ে গেছে, পড়তে পড়তে আসলে হয়ে গেছে। কিছু কারো কবিতা পড়ছিলাম, তার কবিতা পড়তে গিয়ে তারপর সেখান থেকে আমার জানার যে একটা থাকে না, একটা অবসেসিভ পারভার্সন হতে বলতে পারো জানার জন্য, তো ওখান থেকে জানা। তো ওই পড়েছি এরকম যে ধরো ওই যে বুদ্ধিস্ট বইটার ইন্ট্রোডাকশন হয়তো দেখেছি, আমি বলেছি যে ওটার তাবৎ বই আমি আগে জোগাড় করেছি, যে ছিল না ইন্টার লাইব্রেরি লোন, ওই যে বললাম প্রিভিলেজ পজিশনে আছি, সেজন্য সারা পৃথিবীর লাইব্রেরি থেকে বইগুলোর যে ফ্যাসিমিলি বা যে কপি, মাইক্রোফিশ, ওগুলো জোগাড় করতে পেরেছি। তো ওই ফিলসফিগুলো পড়ার পরে যখন আমি অনুবাদটা করতে গেছি, চর্যার যে 50-52টা বলে ওই ওই কবিতাগুলো অনুবাদ করতে কিন্তু আমার বেশি দিন লাগে নাই। আমার ধারণা তোমাকে আমি বলেছিলাম 10 দিনে করেছি, মানে আমি বসেছি যে অনুবাদ করতে, ওটা জাস্ট হয়ে গেছে, আমি লিখেই যাচ্ছি। কারণ আমি তো ওই আমার চিন্তা তো ওটা যে আমি কিছু ভাঙবো না। অ্যাগেন আমার অডিয়েন্স হচ্ছে একাডেমিক অডিয়েন্স, সো ওরা যে এক একটা করে শব্দ বলেছে না, প্রত্যেকটা শব্দের একটা ফিলোসফিক্যাল কারণ আছে। যেমন এখন আমি ভুলে গেছি, আমার তো ওটা ওরকম মনে নাই। যেমন একটাতে এরকম ছিল যে দুলি দুহি পিঠা ভরানো না যায়, রুখিরা তেন্তুলি কুম্ভীরও খায়, সামথিং লাইক দ্যাট। যে ওই যে ভাড় ভরে গেছে, টার্টলকে মিল্ক করে ভাড় ভরে গেছে। আর ওখানে বলছে যে রুখেরা তেন্তুলি কুম্ভীরা খায়। ওখানে রুখেরা মানে গাছ, তেন্তুলি মানে তেঁতুল, কুমির খাচ্ছে, তাই না? সো ওইখানে যদি আমি অনুবাদ করতে যে আমি গাছ শব্দটাকে সরিয়ে ফেলে খালি কুমির রাখি, হবে না, কারণ ওটার একটা ফিলোসফিক্যাল ইমপ্লিকেশন আছে, প্রত্যেকটা শব্দ আমার থাকতে হবে। তো ওই প্রত্যেকটা ওদের ওই ফিলোসফিটা যখন আমি বুঝে গেছিলাম, তান্ত্রিক ফিলোসফিটা, প্রত্যেকটা শব্দ, তখন জাস্ট ওটা ওয়ান্স ইউ সারেন্ডার টু দ্য টেক্সট, and when you know your oath and you know the philosophy of the word, translation just happens. So ওভাবেই আসলে চর্চাটা হয়েছে, নিজে নিজে হয়েছে, আমি কিছু করি নাই। আপা, আমি মেবি দ্য লাস্ট কোশ্চেন, অবশ্যই। আপনি একাডেমিক ট্রান্সলেশনের কথা বললেন যে এটা একাডেমিক প্রসেস। আমি পাবলিকেশনের ক্ষেত্রে যদি দেখি যে আপনার ব্রিল পাবলিশার, তারা হচ্ছে একাডেমিক, এতে তারা একটা বড় নাম। তো আমি বলতে চাচ্ছি যে রূপজালাল একাডেমিক, আপনি পাবলিকেশনের হাত দিয়ে এটা একাডেমিক ভাবে পঠিত হচ্ছে, এটা ঠিক কমার্শিয়াল পাবলিকেশন যেটা বলে মার্কেটে অ্যাভেলেবল সব জায়গায়, সেই ডিস্ট্রিবিউশন সেলের মধ্যে দিয়ে না। আমি বলতে চাচ্ছি যদি আপনি কখনো এরকম হয় যে আপনি বা অন্য কেউ হতে পারে যে এই ধরনের একাডেমিক টেক্সট ট্রান্সলেট না করে, চর্যাপদের মতো বা এরকম না করে আমাদের বাংলাদেশের কন্টেম্পোরারি একটা ফিকশন করলো, যেটার একাডেমিক ভ্যালু নেই, মার্কেট ভ্যালু আছে, সাধারণ পাঠক ইউরোপ আমেরিকার পড়বে, সেই ধরনের বইয়ের ক্ষেত্রে পাবলিশার পাওয়াটা কি আরো ডিফিকাল্ট? ওখানে ধরেন আপনি একটা বই অনুবাদ করলেন, তারা কি ইজিলি বাংলাদেশের কমার্শিয়াল পাবলিকেশনের সেন্সে কোনো বই তারা নেবে এখানকার, যদি ট্রান্সলেশনের মান ভালো, ফিকশনের মান ভালো,
কিন্তু অন্য ইস্যু এখানে জড়িত আছে কিনা। আচ্ছা, যদি তুমি বলছো এখান থেকে বাংলাদেশ থেকে পাবলিশড হয়েছে, এটা আমেরিকাতে কোনো পাবলিশার রিপাবলিশ করবে কিনা এরকম বলছো? না সেটা না, না সেটা না। আমি আচ্ছা বলছি যে ধরেন একাডেমিক ভ্যালু তো আমাদের সাহিত্যে আছে, লালন অনেকেই ওখানকার স্কলার এসে পড়ছে, মধ্যযুগের সাহিত্য আমরা জানি অনেকেই রাইট বিদেশিরা বাংলা ভাষা শিখে পড়ছে। তো রাইট আপনি যেমন রুফজালাল করলেন, কিন্তু কেউ কন্টেম্পোরারি ফিকশন আপনাদের ওখান থেকে লেটস সে আপনি অনুবাদ করলেন হ্যাঁ ওখান থেকে হ্যাঁ একটা কন্টেম্পোরারি ফিকশন, এবং আচ্ছা আচ্ছা সেটা একাডেমিক ভ্যালু নাই, সেটার ক্ষেত্রে পাবলিশার পাওয়ার সিস্টেমটা কি, বা তুমি আসলে যদি বাংলাদেশ সাহিত্য নিতে হয় একাডেমিক বাইরে, সেই না, প্রসেসটা বলছি। আচ্ছা কমার্শিয়াল কমার্শিয়াল তুমি যখন পাবলিকেশনে যাবে সেটার জন্য তোমার এজেন্ট তার সেখানে কাজ করবে, কারণ কমার্শিয়ালি একটা বই অনুবাদ হলে সেটার মার্কেট পাওয়া ডিফিকাল্ট, কারণ উইদাউট এজেন্ট ইজ দ্য ওয়ান হু কমিউনিকেটস উইথ দ্য মার্কেট এন্ড হোয়াট নট। আবার একটা জিনিস আছে সেলফ পাবলিশড বুক, এখানে তোমার ওরা পাবলিকেশন হিসেবে দেখে না, সো যদি কেউ অ্যামাজন বা ইবুক পাবলিশড হয়, দোজ আর নট কনসিডার্ড অথেন্টিক পাবলিকেশন, নিজে পাবলিশ করেছে এরকম আর কি। আচ্ছা, আরেকটা জিনিস হলো একটা কন্টেম্পোরারি বই যদি আমি একটা বই অনুবাদ করলাম, সেটাকে আমি প্রেজেন্ট করতে চাই টু একটা পাবলিশার, হ্যাঁ, সো ওইটা হচ্ছে, সো দ্যাট মিনস তখন যদি আমি একটা একাডেমিক পাবলিশারকে ধরি, দেন আই হ্যাভ টু write a proposal that will have to establish the reason why I'm writing that book and why I think that book is viable for academic audience, right? For example, বীরাঙ্গনা বলছি আমাদের ওখান থেকে বেরিয়েছে, তাই না, বাংলা একাডেমি থেকে, কিন্তু ব্রিল থেকে বেরোবে, আমি ওখানে ওই বইটার নাম ওখানে আছে। সো একই বই, ডিফারেন্সটা কি হবে, আমি যখন ব্রিল থেকে কন্ট্যাক্ট করেছি, আমার ওটার জন্য যে প্রপোজালটা, ওটাতে আমার একটা একাডেমিক একটা সেকশন থাকবে, প্রথম একটা ইন্ট্রোডাক্টরি একটা চ্যাপ্টার এখন আমি লিখেছি ওটার জন্য, যেখানে লাইক দ্য হিস্ট্রি অ্যান্ড থিওরি অ্যান্ড ডিসকোর্স অফ ওয়ার, the subject of the raped body during war, wartime sexual rape, what have you, ওইটার যে একটা ওয়ার্ল্ড একটা থিওরিটিক্যাল একটা পার্সপেক্টিভ আছে, ওইটার কনটেক্সট আমার আনতে হয়েছে বীরাঙ্গনা বলছি কি, যে দিস ইজ ওয়্যার ইট স্ট্যান্ডস বিকজ দিস ইজ আ বুক ফ্রম দ্য গ্লোবাল সাউথ, যেখানে এরকম হান্ড্রেডস অফ থাউজেন্ডস অফ উইমেন ওয়ার রেপড ডিউরিং দ্য ওয়ার, রাইট? তো ওই বইটাকে ওইভাবে একটা প্রথমে তো প্রপোজাল জমা দিতে হয়, যে আমি এটা কেন মনে করছি, এটা কোথায় যাবে, কেন পড়বে, সেখানে আমি এরকম করে জমা দিয়েছিলাম। তারপর আমি পুরো বইটা করে দিয়েছি একটা পুরো চ্যাপ্টার, যেটার কারণে এখন যেমন এটাও যদিও পাবলিক, আমি বলেই দিচ্ছি যে ওটা পাবলিশ হওয়ার পরে ওটাও হয়ে যাবে আমেরিকান বা ওয়ার্ল্ডের ইয়েতে, যে এটা একাডেমিক বই হিসেবে তখন চলে আসবে। হ্যাঁ, আচ্ছা, ধরো আমি যদি তোমার বইটার কথা বলি, তোমার তিমির যাত্রা, ধরো হাইপোথেটিক্যালি স্পিকিং, যে আমি এটা করলাম অনুবাদ, তো সেটাকে আমি যদি এখানে আনতে চাই, আমি যদি কমার্শিয়াল মার্কেটকে চাই, অনেক আছে কমার্শিয়াল প্রেসেস যারা অনুবাদ সাহিত্যকে দেখে, সো আমি আমার এজেন্ট যদি কে দিই, ওই এজেন্টকে দিয়ে বলবো যে এটা আমি অনুবাদ করেছি, তুমি দেখো এটা মার্কেট করতে পারো কিনা আমার জন্য, রাইট? সেটা হচ্ছে আমার এজেন্ট করবে, ক্রিয়েটিভ রাইটিং এর ব্যাপারটা যদি এজেন্ট দেখে। আর আমি যদি সেটাকে একাডেমিক ওয়ার্ল্ডে যাই, আমি আমার একাডেমিক কাজগুলো কিন্তু আমার এজেন্টকে দিই না বা দিব না। সো আমার সেটাকে যদি ধরো আমি একটা একাডেমিক প্রেসকে আমি সেটা দিতে যাই, তখন আমি তার সাথে একটা সলিড ইন্ট্রোডাকশন লিখবো, আমার একটা প্রপোজাল আমি লিখবো যে why this novel is important, in which perspective, which country it represents and what not, so and what purpose will this translation serve, ওইটা বারবার আমি বলছি, পারপাস খুব ইম্পর্টেন্ট, পথের কথা বলেছি না বারবার। সো ওইটা যদি আমি এস্টাবলিশ করতে পারি, তখন কেন ডাজন্ট ম্যাটার এটা কন্টেম্পোরারি নাকি এনশিয়েন্ট নাকি ফিউচারিস্টিক, if you have the purpose established, অবশ্যই সম্ভব, নেবে, যে কোনো দেশ থেকে নেবে। we have so many issues, so many subjects, topics, আমরা অনেক কিছু খুব অল্প অল্প করে হলেও কথা বললাম, আমাদের অনেকেই শুনছিলেন, এবং শুধু এই অনলাইনে একটা সুবিধা হলো, শোনো তুমি অল্প বলছো কেন, আমাকে তুমি বললে 1 ঘন্টা, এখন তো আমার ধারণা 1 ঘন্টা বেশি হয়ে গেছে। 142, রাইট? না, এটা একটা সুবিধা হলো যে এটা একটা আর্কাইভাল ভ্যালু আছে, ধরেন এখন কেউ শুনলো, পরেও শুনতে পারবে অনেক দিন ধরে, তো এটা একটা প্লাস পয়েন্ট। আর আমাদের জন্য অনেক কিছু অজানা, সেই বিষয়গুলো আমরা জানলাম আপনার কাছ থেকে। আশা করি একবার, দুবার, তিনবার, যতবারই বসি না কেন মনে হবে যে আরেকবার বসার প্রয়োজন আছে। না, আশা করি বলতে পেরেছি, আশা করি তোমার দর্শক, তোমার যারা শ্রোতারা কিছুটা হলেও জানতে পেরেছে, তারা জানেনি, সবাই তো আসলে এখন জানার ভিতরে থাকেন, আমি ক্ষুদ্র মানুষ।
ধন্যবাদ আমাকে এখানে জায়গা দেওয়ার জন্য, কথা বলতে সুযোগ দেওয়ার জন্য। কিন্তু আমি যে নিয়ম নীতি মানি না সেটা ধরতে পারলা। সময় মানি না, আমার কাছে সময় বলে কিছু নাই। তো তোমার 1 ঘন্টা সময়, এর জন্য 1 ঘন্টা 52 মিনিট হয়ে গেল। সময়ের সংজ্ঞা চলে গেল। তোমরা সবাই ইট হ্যাপেন্স, এটা ভালো, এটা ভালোর জন্যই। কিন্তু আপা আমি আমাদের যারা শুনছিলেন বা আমাদের এখানকার যারা রিডার যারা রাইটার সবার পক্ষ থেকে আপনাকে আসলে থ্যাঙ্কস দিতে চাই এই জন্য যে আপনি একটা একটা স্টেপ ফেলা, যে এখানে রূপজালালকে ওখানে ইন্ট্রোডাকশন করা, এবং এটা একটা বছরের জন্য না, এখানে ইয়ার্স আফটার ইয়ার্স এই টেক্সটটা তো চলতে থাকবে। একই সঙ্গে এই যে ওয়ার্ল্ড লিটারেচার ওয়ার্ল্ডে খুব জনপ্রিয়, কিন্তু একাডেমিক পাঠে আমাদের এত বড় একটা যুদ্ধ আমরা জয় করলাম, কিন্তু আমাদের ওয়ার্ল্ড লিটারেচারে আমাদের আমাদের ওইভাবে ফুট স্টেপ নাই। তো সেই হিসেবে আপনি একটা বড় উদ্যোগ নিয়েছেন যে আমাদের একাডেমিক পর্যায়ে যদি আমাদের যুদ্ধটা পৌঁছে, যুদ্ধের সাহিত্য, যুদ্ধের যে ক্রাইসিস, সেগুলো একটা পৌঁছানো, বা আপনি নারী জেন্ডার ক্রাইসিসের জায়গা থেকেও যে টেক্সটটা সিলেক্ট করেছেন, তো সেই জিনিসগুলো আমাদের অবশ্যই একটা বড় ব্যাপার। যে আপনি বলছিলেন বারবার যে আপনি কিছু করেননি, কিন্তু অলরেডি ইউ হ্যাভ ডান সো মেনি থিংস, কারণ এটা একটা হিস্ট্রি এটা তৈরি করা। একই সঙ্গে চর্যাপদ সেটা আগে অনুবাদ হয়েছে, কিন্তু আপনার যে আধুনিক নতুন ট্রান্সলেশন, এবং সেটাও যদি একইভাবে বাইরে আবারও আগেই ওখান থেকে কোন একাডেমিক পাবলিশার করে, সেটাও একটা বড় ইন্ট্রোডাকশন হবে। তো এভাবে আমার মনে হয় একজন ব্যক্তির ক্ষেত্রে তো একটা পুরো সাহিত্যের ঐতিহ্য তুলে ধরা সম্ভব না। তো নিশ্চয়ই আরো অনেকেই করছেন অলরেডি, ভবিষ্যতেও করবেন। এর মধ্য দিয়ে আমরা খুব শীঘ্রই একটা বাংলাদেশের সাহিত্যের যে বাংলাদেশি নেস বললি, বাংলাদেশি আলাদা একটা জগৎ, আলাদা যে ফ্লেভার, সবকিছু মিলে আমরা হয়তো বিশ্ব সাহিত্যে পৌঁছতে পারবো। তো আমাদের এখানে আরো 2-1টি প্রশ্ন ছিল, সব আমরা আসলে সময়ও নেই, আর আমাদের কন্টেক্সটের সঙ্গে সব প্রশ্ন যায়ও না। আচ্ছা, তো ফাইজা আপাকে আমি আবারও মানে একটা হলো যে আমার ব্যক্তিগত জায়গা থেকে তো আমি থ্যাঙ্কস অনেকবার দিতে পারি, সেটা পরে দিব, কিন্তু ওভারঅল এই শো এর জন্য আপনাকে ভীষণভাবে ধন্যবাদ জানাই যে আপনি এত ব্যস্ত, এখন বোধহয় ওখানে দুপুর, আপনার লাঞ্চের টাইম মেবি পার হয়ে গেছে, পুরো সময়টা আপনার নিলাম আমরা, এবং আগামীতেও নিতে চাই। তো সব মিলিয়ে আপা আপনি ভালো থাকবেন। আপনি যদি লাস্ট ফিউ ওয়ার্ডস আপনি যদি বলতে চান। কি বলবো, আসলে কিন্তু বাংলাদেশের, আমি ভাবছিলাম বাংলাদেশের মেয়েরাও অনেক কাজ করছে, যুদ্ধ সাহিত্য বা ওই যে বীরাঙ্গনাদের কথা বলি, আমার ধারণা অনেকে কাজ করছেন এবং অনেকে করতে চাচ্ছে, পিএইচডি করতে চাচ্ছে, লিখছে, এবং অনেক নতুন মেধা, অ্যান্ড্রোজিনাস, মানে শারীরিক মেধা না, হ্যাঁ, আসছে, তারা লিখবে, আর অনেক কাজ হবে। ওই যে সেই কবে যেন সেই চাঁদে গেল, কে বলেছিল না, ইটস আ স্মল স্টেপ ফর আ ম্যান, স্টেপ ফর আ ম্যানকাইন্ড। তো নিটশি তো অনেক আগে বলে গেছে যে যখন সে ডেথ অফ গড বললো, নিটশি তো সে কবে বলে গেছে, লাইক একটা অ্যারাইভাল অফ সুপারম্যান, বা সে বলেছে ওভারম্যান, রাইট? কিন্তু আমি বলি যে ওভার ওয়ামানের কথা কেউ বলে নাই। না হয় আমি বলি, বাংলাদেশ এরকম ওভার ওয়ামেন আসুক, অনেকে লিখুক, সবাই লিখুক। মানে আমি কিন্তু মানে ওই যে বায়োলজিক্যাল জেন্ডার বেস করে কথা বলি না, পুরুষ লেখক নারী লেখক বলছি না, আমি সবার কথা বলছি। সবাই লিখুক, বা যে ধরনের থার্ড নন বাইনারি জেন্ডার, সকলে লিখবে, সকলে অধিকার বলি, স্বাধিকার বলি, লেখার, জানার, বলার অধিকার আছে, রাইট আছে। they have the right to write and think and express their thoughts. সবাই লিখুক, সবাই অংশ নিক। সবার অংশ না হলে তো দেশ দাঁড়াবে না। অনেকগুলো পিলার লাগে না একটা ঘর দাঁড়াতে, আর একটা গাছ একটা ট্রাঙ্কের উপরে দাঁড়ালেও শেকড় তো অনেক দূর যেতে হয়। তো সব মানুষ মিলেই তো গাছটা দাঁড়াবে না। তো সবাই দাঁড়াক, সবাই ভালো থাকুক। অনেক 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 ধন্যবাদ আমার এই অসংলগ্ন কথাগুলো শোনার জন্য। সবাই ভালো থাকবেন। আপনি ভালো থাকবেন, এবং এই আমরা জানি একটা ক্রাইসিস যাচ্ছে, প্যান্ডেমিক, এই যে কোভিড-19। তো সব মিলে আমরা আমাদের শ্রোতা আমরা সকলেই ভালো থাকি। আসলে এখন এমন একটা সিচুয়েশন, নিজেকে ভালো রাখলে অন্যকেও ভালো রাখা। ওই যে আমি না ওই কথাটা ফেরত যাই প্লিজ, এই লাস্ট কথা বলতে পারবো, যেখানে হারুন জামান উনি ওই যে মেমোরিজ ইন হোম বললেন, যে এই যে এখন কিন্তু কাজ লাগে যে শুধু মেমোরিজ ইন হোম খালি না, ইউর আউটসাইড ইজ অলসো ইন ইউর মেমোরিজ। যে সবাই যে করোনার সময় সবাই কিন্তু মিস করবে যে ফ্র্যাগমেন্টেশন, ওখানে খাচ্ছি না, ওখানে যাচ্ছি না, এটা করছি না, হ্যাঁ। তো ঘরের ভিতরে, নিজের স্মৃতির ভিতরে এখন বাইরেটা নিয়ে আসতে হবে, সাবধানে থাকতে হবে, বাঁচতে তো হবে, তাই না, যাতে করে ভবিষ্যৎটা বাঁচে, সন্তান
বাবা মা ভাই বোন সবাইকে নিয়ে সবাই ভালো থাকবে। ঘরের ভিতরে থেকেই জগৎটাকে তৈরি করা যায়, বইয়ের ভিতরে, ইমাজিনেশনের ভিতরে, এরকম কথা বলে, জানিয়ে। আচ্ছা, ভালো থাকো, সবার জন্য অনেক হ্যাঁ, ভালোবাসা। সবাই আমিও বিদায় নিচ্ছি আপার সঙ্গে সঙ্গে, যে আপনারা সবাই ভালো থাকবেন। আশা করি কিছু হলেও আপনাদের কিছু বিষয় হয়তো ভালো লাগবে। আর সবার প্রতি শুভকামনা। সবাই সবার মঙ্গল কামনা করছি, আমিও বিদায় নিচ্ছি। আচ্ছা, ধন্যবাদ, বাই।